ওটা আমার দায়িত্ব ছিল। আমার বাড়িতে কেউ তোমাকে নিয়ে আঙুল তুলবে সেটা আমি বেঁচে থাকতে হতে দেব না। দায়িত্ব শব্দটা কর্ণকুহরে পৌঁছাতে মেহসানার ঠোঁটের কোণে একটা মলিন হাসির রেখা ফুটে উঠল। মনটা যেন এক নিমিষে কেমন ভারাক্রান্ত হয়ে গেল ওর। আদ্রিয়ানার কথা না বাড়িয়ে যখনই রান্নাঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই মোহসেনা নিজেকে ধরে রাখতে পারল না, এক বুক আকুলতা নিয়ে বলে উঠল, শুধুই দায়িত্ব? কথাটা শুনে আদ্রিয়ানের পথ চলা থমকে গেল। ধীর পায়ে পেছনে ফিরে তাকালো। ওর চোখে এখন গভীর কৌতূহল। মেহসানার দিকে দৃষ্টি স্থির রেখে ও জিজ্ঞাসা করলো, আরও কিছু চাও? মেহসানার কণ্ঠ চিরে আর কোনো শব্দ বের হলো না। যেন এক নিমিষে সব ভাষা হারিয়ে গিয়েছে ওর। বুকের ভিতর চলতে থাকা তীব্র দোলাচল আর মনের ব্যাকুলতা কোনো যুক্তিতেও সাজিয়ে উঠতে পারল না। আদ্রিয়ান ও সে নীরবতার মর্মার্থ খুঁজতে যেন উৎসুক চোখে চাতকের মতো চেয়ে রইল। সেই জিজ্ঞাসু দৃষ্টির সামনে দাঁড়িয়ে মেহসানা কোনো মতে নিজেকে সামলে নিয়ে কেবল এইটুকুই বলল, কফিটা নিয়ে আসছি। মেহসানার সন্তর্পণে বিষয়টা এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে আদ্রিয়ান আর দাঁড়ালো না। এক দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে বেরিয়ে গেল। ওর প্রস্থান পথের দিকে চেয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো মেহসানা। ইস, কতই না ভালো হতো যদি ওর হৃদয়ে বিদ্যমান কথাগুলো ভাষ্যে পরিণত করতে পারত। হাসপাতাল করিডোর জাহানারা বেগমের অস্থির পদচারণায় মুখর। পার্শ্ববর্তী চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে ছোট্ট টুইঙ্কেল। ডাগর চক্ষু কার্নিশে শ্রাবণের মেঘ জমেছে কিঞ্চিত। আফজাল সাহেব হাসপাতালের বেঞ্চের কোনায় বসে আছেন। ডলারটি দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। থমথমে নীরবতা ভেঙে কেবিন থেকে বেরিয়ে এলেন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সায়রা। তাকে দেখা মাত্রই জাহানারা বেগম অস্থির পায়ে এগিয়ে গেলেন। আফজাল সাহেবও বসা থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখেও চরম উদ্গ্রীবতা। জাহানারা বেগম দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ডাক্তার, আমার মেয়েটা কেমন আছে? ওর কি হয়েছে বলুন তো? ডাক্তার সায়রা মুখে মৃদু আশ্বস্তকারী হাসি ফুটিয়ে বললেন, ভয়ের কিছু নেই, ওনার জ্ঞান ফিরেছে। আসলে প্রচণ্ড শারীরিক দুর্বলতা এবং সঠিক সময়ে খাবার না খাওয়া দরুন ব্লাড প্রেশারটাও ফল করেছিল, যার কারণে উনি সেন্সলেস হয়ে যান। তবে ডাক্তার একটু থামতে আফজাল সাহেব চিন্তিত মুখে বললেন, কোনো জটিলতা ডাক্তার? না, জটিল নয়। তবে ওনার শারীরিক কিছু লক্ষণ দেখে আমি বিশেষ কিছু একটা আশঙ্কা করছি। নিশ্চিত হওয়ার জন্য কিছু টেস্ট দিয়েছি। রিপোর্টগুলো হাতে পেলেই মেইন রেজাল্ট জানতে পারবো। আপনারা চাইলে এখন ভেতরে গিয়ে ওনার সাথে দেখা করতে পারেন। ডাক্তার সায়রা প্রেসক্রিপশনটা নার্সের হাতে দিয়ে কেবিনের দিকে ইশারা করলেন। ডাক্তারের কথায় জাহানারা বেগম আর আফজাল সাহেব যেন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আফজাল সাহেব পাশে বসা ছোট্ট টুইঙ্কেলের মাথায় হাত রাখলেন। এতক্ষণ ভয়ে চুপসে থাকা মেয়েটা দাদু ভাইয়ের হাত ধরতে কাঁদো কাঁদো গলায় বলল, দাদু ভাই, বানি ঠিক আছে তো? আমার কি এখন ভেতরে যাব? হ্যাঁ দাদুমণি, তোমার বাণী একদম ঠিক আছে, চলো আমরা ভেতরে যাই। আফজাল সাহেব টুইঙ্কেলকে কোলে তুলে সম্মুখপানে অগ্রসর হলেন। কেবিনের দরজা ঠেলে প্রবেশ করতে দেখা গেল তৃষা বেডে হেলাত দিয়ে শুয়ে আছে। স্যালাইনে সুই ফোটানো হাতটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে আছে। চোখ দুটো এখনো কিছুটা ক্লান্ত ও মলিন। শ্বশুর শাশুড়ি আর টুইঙ্কেলকে ভেতরে ঢুকতে দেখেও নিজেকে একটু সামলে নিয়ে হালকা হাসার চেষ্টা করলো। টুইঙ্কেল কোল থেকে নেমে এক ছুটে বেডের পাশে গিয়ে দাঁড়ালো। তৃষার সুস্থ হাতটা নিজের দু হাতে জড়িয়ে ধরে আকুল হয়ে বলল, বানি, তুমি এভাবে ঘুমিয়ে গিয়েছিলে কেন? আই ওয়াজ সো স্কার্ড। তৃষা আলতো করে টুইঙ্কেলের গালটা ছুঁয়ে দিয়ে বলল, সরি সুইটার, মানে একটু টায়ার্ড লাগছিল তো তাই। দেখো আমি এখন একদম ঠিক আছি। জাহানারা বেগম বেডের পাশে এসে বসে তৃষার কপালে হাত রাখলেন। পরম মমতায় বললেন, শরীরটার উপর এত ধকল দেওয়া কি ঠিক হয়েছে মা? নিজের প্রতি এতটুকু খেয়াল রাখিস না তুই? সংসার, টুইঙ্কেলের পড়াশোনা, নিজের ইউনিভার্সিটির পরীক্ষা সব একা হাতে সামলাতে গিয়ে শরীরটাকে একেবারে শেষ করে ফেলেছিস। শাশুড়ির এই মাতৃসুলভ বকুনিতে তৃষার চোখ দুটো কৃতজ্ঞতায় ভিজিয়ে উঠল। অপরাধী স্বরে বলল, আসলে ইদানিং সকালের দিকে খাবার খেতে ইচ্ছে করছে না মা। ভাবিনি এভাবে মাথা ঘুরে পড়ে যাব, শুধু শুধু তোমাদের কষ্ট দিলাম। আফজাল সাহেব এগিয়ে এসে গম্ভীর স্নেহশীল কণ্ঠে বললেন, কষ্টের কথা বলে আমাদের পর করে দিও না মা। আর্যর অনুপস্থিতিতে তোমার দেখভাল করা আমাদের দায়িত্ব। আজ থেকে নিজের পড়াশোনার পাশাপাশি শরীরের যত্নটাও সমানভাবে নিতে হবে। কোন রকম অবহেলা আমি আর বরখাস্ত করব না। জাহানারা বেগম যোগ করলেন, বাবা ঠিকই বলেছেন তৃষা, এখন থেকে তোর খাওয়া দাওয়ার পুরো দায়িত্ব আমার। টুইঙ্কেলও এবার কোমরে হাত দিয়ে বড়দের মতো সায় দিয়ে বলল,
হ্যাঁ বানি, দাদুমণি একদম রাইট। তুমি আর ব্রেকফাস্ট স্পিক করতে পারবে না, আমি নিজে এসে তোমাকে খাইয়ে দেব, আন্ডারস্ট্যান্ড? টুইঙ্কেলের এমন পাকা পাকা কথায় পুরো কেবিনে থমথমে ভাবটা নিমিশে কেটে গেল। তৃষা হেসেই ফেলল এবং ওর চিবুক নেড়ে দিয়ে বলল, Yes, my little professor, I understand. হাসি ঠাট্টার মাঝে তৃষার হঠাৎ মনে পড়ে গেল আর্যর কথাও। কিছুটা শঙ্কিত চোখে জাহানারা বেগমের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, মা, একটা কথা বলবো? তৃষার এক বুক দ্বিধা মিশ্রিত কণ্ঠে বলল। বলছিলাম, ওনাকে কি এই ব্যাপারে কিছু জানানো হয়েছে? আফজাল সাহেব বললেন, না, এখনো জানানো হয়নি। ভাবলাম আগে ডাক্তার দেখাই, তারপর। তৃষা তড়িঘড়ি করে বলে উঠল, বাবা প্লিজ, তাহলে ওনাকে এখনই কিছু জানাবেন না। এমনিতেই জাহাজে থাকলে ও বাড়ির জন্য সারাক্ষণ চিন্তিত থাকে। এখন যদি ও শোনে আমি হসপিটালে, তবে ওখানেও কিছুতেই মন দিতে পারবে না। ওর কাজের ক্ষতি হোক সেটা আমি চাই না। রিপোর্ট গুলো আগে আসুক, আমি নিজেই পরে ওকে বুঝিয়ে বলবো। জাহানারা বেগম আফজাল সাহেবের দিকে তাকালেন। তৃষার এই দায়িত্ববোধ ও আর্যর প্রতি নিখাত ভালোবাসা দেখে তাদের মনটা ভরে গেল। আফজাল সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে বললেন, আচ্ছা মা, তোমার কথাই রইল। আর্যকে এখন আমরা কিছুই জানাচ্ছি না। তুমি সুস্থ হয়ে বাড়ি ফেরো, সেটাই আমাদের একমাত্র চাওয়া। তৃষা বালিশে মাথাটা এলিয়ে দিয়ে কেবিনের জানালার বাইরে তাকালো। আকাশের মেঘগুলো কেটে গিয়ে এক ফালি রোদ উকি দিচ্ছে। টুইঙ্কেল ওর পাশে এসে বসলো। আফজাল সাহেব বেরিয়ে গেলেন। জাহানারা বেগমও পিছু পিছু ছুটলো রিপোর্ট আনতে। সুখের বন্যা বইছে সমগ্র শুকনির জুড়ে। হৃদয়ের গভীর উচ্ছ্বাসে পুরো বাড়ি আজ অপার্থিব সুখে মগ্ন। ডক্টর রিপোর্ট অনুযায়ী তৃষা মা হতে চলেছে। এই পরম মাহেন্দ্রক্ষণ যেন চারিদিকের বাতাসে আনন্দের রেণু উড়িয়ে দিচ্ছে। খবর পাওয়ার পরপরই সব পরিবারে এসেছে আদ্রিয়ানরা। তবে শুকনিরে এসে মেহসানা সরাসরি এসেছে তৃষার কক্ষে। তৃষা তখন কপালে হাত রেখে বিছানায় শুয়ে। মেহসানা দৌড়ে এসে ওর পাশে বসে পড়ল। খপ করে ওর নরম হাতটা নিজের মুঠোয় পুরে বলল, কংগ্রো বেবি, আমি খালামণি হব। আল্লাহ, আমি তো ভাবতেই পারছি না। এক পর্যায়ে ও প্রায় জড়িয়ে ধরলো তৃষাকে। তৃষা তড়িঘড়ি বিছানায় আধা শোয়া হয়ে বসে বলল, আরে আরে কি করিস? তুই মা হবি জানু? মেহসানার উচ্ছ্বসিত আলিঙ্গন থেকে নিজেকে সামলে নিয়ে তৃষা ওর গালে মৃদু টোকা দিল। ওষ্ঠকোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আরে আস্তে আস্তে, তোর ভাগনা বা ভাগ্নি কিন্তু তোর এই এক্সাইটমেন্ট দেখে এক্ষুনি ভয় পেয়ে যাবে। মেহসানা তৃষার হাতটা আরো শক্ত করে ধরে চোখের কোণের আনন্দাশ্রু মুছে বলল, আই জাস্ট ক্যান বিলিভ ইট বেবি, তুই মা হতে যাচ্ছিস। ট্রাস্ট মি, খবরটা শোনার পর থেকে আমার হার্টবিট নর্মাল হচ্ছে না। আই এম সো হ্যাপি ফর ইউ ডিয়ার। তৃষা একগাল হেসে বলল, থ্যাঙ্কস আল্লাহ জানো, বাট তুই খালামণি হবি বলে যেভাবে চিৎকার করলি পুরো এলাকা ভেবে জেনে গেছে। একটু কাম ডাউন প্লিজ। নো ওয়ে, আজকে কোনো কাম ডাউন নেই। মেহসানা চিবুকে হাত রেখে আদুর গলায় বলল, এখন থেকে তোর সব আবদার, সব ক্রাভিংস ফুলফিল করার দায়িত্ব আমার। তৃষা আলতো হেসে মাথা নাড়ল। আচ্ছা বাবা, তাই হবে। ঠিক তখনই দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ানের দিকে তৃষার দৃষ্টি গেল। আদ্রিয়ান পকেটে হাত গুজে মুগ্ধ নয়নে চেয়ে আছে মেহসানার দিকে। কতদিন পর ওর মলিন মুখে এমন বাঁধ ভাঙা হাসির রেখা ফুটে উঠেছে। সেই হাসির দুটিতে আদ্রিয়ানের ভেতরে সব অন্ধকার যেন এক নিমিষে উধাও হয়ে গেল। ও অপলক চেয়ে রইল চাতকের মতো। তৃষা আদ্রিয়ানের সেই চাহনি লক্ষ্য করে মুচকি হাসলো। মেহসানার কোনো মৃদু ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলল, এবারে একটু পিছনে তাকিয়ে দেখ, কেউ একজন কিন্তু তোর এই কিউট হাসির উপর ক্রাশ খেয়ে অলরেডি ফ্রিজ হয়ে গেছে। মেহসানা চমকে উঠে পেছনে তাকাতে আদ্রিয়ানের গভীর জিজ্ঞাসু দৃষ্টির মুখোমুখি হলো। মুহূর্তে ওর ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। ও দ্রুত তৃষার দিকে ফিরে মুখ লুকাতে চাইল। আদ্রিয়ান তখনও দরজায় হেলান দিয়ে মৃদু হেসে শান্ত গলায় বলল, কংগ্রেচুলেশন ভাবি। তৃষা ঈষৎ হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। মেহসানা বিদায় নিয়েছে বেশ অনেকক্ষণ। কক্ষের মাঝে ধীর পায়ে পায়চারি করছিল তৃষা। এক অযাচিত অস্থিরতা গ্রাস করেছে ওকে। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করছে। বড্ড অস্থির অস্থির লাগছে। মনের এক কোণে তীব্র বাসনা জাগছে আর্যকে একবার ফোন করতে, হচ্ছে না কণ্ঠস্বরটা শুনতে। কিন্তু পরক্ষণে মনে পড়ছে আর্য অবসর পাওয়ার সঙ্গে সঙ্গে তোকে কল করে। তাই এখন আর্যকে কল করাটা নিছক বোকামি ভিন্ন অন্য কিছু নয়। কেননা ও চাইলে এখন কল রিসিভ করতে পারবে না। এদিকে জাহানারা বেগমের যত্ন মুহূর্তের মাঝেই আকাশ ছুঁয়েছে যেন। সদ্য প্রেগনেন্সি রিপোর্ট
পজিটিভ এসেছে মাত্র, অথচ জাহানারা বেগম আর আফজাল সাহেবের যত্নের বহর দেখে মনে হচ্ছে তৃষা বুঝি 8-9 মাসের অন্তঃসত্ত্বা। তৃষা জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিল, দৃষ্টি নিবদ্ধ দূর আকাশে। সহসা এক পশলা দমকা হাওয়ার ন্যায় কক্ষে প্রবেশ করলো ছোট্ট টুইঙ্কেল। প্রতিবাদের ন্যায় এবারও কোনো দিকে না তাকিয়ে সোজা তৃষার হাঁটু বরাবর গিয়ে জড়িয়ে ধরল পিছন থেকে। তবে এতে তৃষা বিন্দুমাত্র অবাক হলো না, কারণ টুইঙ্কেলের এমন আচমকা ভালোবাসার প্রকাশে ও অভ্যস্ত। তৃষা আলতো করে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে পিছনে ফিরে তাকালো। টুইঙ্কেল ডাগর ডাগর চোখে তৃষার মুখের দিকে চেয়ে আধো আধো আদুরে গলায় প্রশ্ন করলো, হাউ আর ফিলিং নাও বানি? এখন তোমার কেমন লাগছে? তৃষা মুচকি হেসে টুইঙ্কেলের কপালে আলতো করে নিজের কপাল ঠেকিয়ে বলল, I'm feeling much better, my little doll. তোমার বাণী একদম এখন সুপার ফাইন। তৃষার উত্তর শুনেও টুইঙ্কেলের মুখে সেই চঞ্চলতা ফিরল না। কেমন যেন একটা দ্বিধাদ্বন্দ্ব আর জড়তা ভর করল ছোট্ট অবয়বে। একটু ইতস্তত করে নখ দিয়ে তৃষার ওড়নার আঁচল খুঁড়তে খুঁড়তে আকস্মিক ও বলে উঠল, বানি, আমি তোমার কাছে একটা আবদার করব। আই মিন, একটা জিনিস চাইবো। মেয়ের কণ্ঠে এমন অভূতপূর্ব দ্বিধা দেখে তৃষা কিছুটা সরু নেত্রে তাকালো। এই প্রথম এতটুকু একটা বাচ্চাকে কোনো কিছু চাইতে এতটা ইতস্তত করতে দেখলো। তৃষা আর দাঁড়িয়ে না থেকে একটু ঝুঁকে টুইঙ্কেলের মুখোমুখি উচ্চতায় বসলো। ওর তুলতুলে নরম চোয়ালে আলতো করে আঙ্গুল বুলিয়ে সেখানে গভীর ভালোবাসা একটা চুমু খেলো। তারপর নরম গলায় বলল, কি বলছে আমার মাম্মামটার? বলো না, কি চাই তোমার? বাণীর কাছে চাইতে এত দ্বিধা কিসের? হ্যাঁ, ছোট্ট হৃদয়ে চলা অশান্ত ঝড়কে শান্ত করার প্রয়াসে টুইঙ্কেল কয়েক মুহূর্ত মাটির দিকে তাকিয়ে রইল। তারপর এক বুক ভরসা নিয়ে তৃষার চোখের দিকে সরাসরি তাকালো। ওর নিষ্পাপ চোখ দুটোতে এক অদ্ভুত আকুলতা। অনেকক্ষণ পর ও অত্যন্ত মৃদু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি কি তোমাকে একটু মা বলে ডাকতে পারি বানি? Can I call you মা? কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্র তৃষার পুরো শরীর যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। এক অপার্থিব অনুভূতিতেও যেন বাকরুদ্ধ স্পন্দনহীন। বুকের ভেতরে এতদিনের জমে থাকা একটা সুপ্ত হাহাকার যেন নিমিষে শীতল জলরাশিতে রূপ নিল। তৃষার চোখ দুটো টলটলে পানিতে ভিজে উঠল। চোখের কার্নিশ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ার উপক্রম হলো। ও তো কতদিন ধরে মনে মনে এই একটা ডাক শোনার জন্য চাতকের মতো তৃষ্ণার্ত হয়েছিল। কতবার ভেবেছিল টুইঙ্কেল যদি ওকে মা বলে ডাকতো, কিন্তু টুইঙ্কেল বিষয়টাকে কেমন ভাবে নেবে ও ওর জন্মদাত্রী মায়ের বিকল্প হিসেবে ওকে মেনে নিতে পারবে কিনা, এই আশঙ্কায় তৃষা কোনোদিনও নিজের মুখ ফুটে কিচ্ছু বলেনি। আজ সেই পরম কাঙ্ক্ষিত ডাকটি এই ছোট্ট মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসতে তৃষার মনে হলো পৃথিবীর সমস্ত সুখ যেন এই একটা শব্দের মাঝে এসে বিলীন হয়ে গেছে। ও আর নিজেকে ধরে রাখতে পারল না। অশ্রুসিক্ত চোখে টুইঙ্কেলকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল, ধরা কণ্ঠে আওড়ালো, আচ্ছা শোনো। সম্মতিটা পাওয়া মাত্রই টুইঙ্কেল যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। তৃষার গলাটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ওর গালে একটা টপ টপ শব্দে চুমু খেলো। তারপর মুখে এক চিলতে বিজয়ী হাসি ফুটে মায়াবী কণ্ঠে বলল, তাহলে আজ থেকে তোমাকে আমি শুধু মা বলেই ডাকবো। নো মোর বানি, ইউ আর মাই মাম্মি নাও। তৃষা অশ্রুসিক্ত চোখেই হেসে ফেললো। টুইঙ্কেলের নাকটা হালকা টেনে দিয়ে বলল, ওরে আমার পাকা বুড়ি, তা হঠাৎ বাণীর উপর এত রাগ কেন শুনি? মা ডাকটা বুঝি খুব বেশি পছন্দ? ইয়েস মা, মা ডাকলে মনে হয় তুমি শুধু আমার, একদম আমার নিজের। আই লাভ ইউ সো মাচ মা। টুইঙ্কেলের মুখের প্রথম মা ডাকটা শুনে তৃষার বুকটা এক পরম তৃপ্তিতে ভরে উঠল। ও আবারও ওকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে কপালে চুমু খেয়ে বলল, আই লাভ ইউ টু মাই লিটল এঞ্জেল। আজ থেকে আমি শুধুই তোমার মা। অন্তরিক্ষের বক্ষপটে কাস্তের ন্যায় ঝুলে আছে এক ফালি চাঁদ। টুইঙ্কেল গভীর নিদ্রায় মগ্ন। তৃষা এক ঝলকর মায়াবী মুখশ্রীতে চেয়ে এক টুকরা চুমু বসিয়ে দিল ছোট্ট ললাটে। সহসা নিস্তব্ধতা বিদীর্ণ করে বেজে উঠল তৃষার ফোনটা। স্ক্রিনে মাই ক্যাপ্টেন নামটা ভেসে উঠতে অস্থিরতায় দুলতে থাকা তৃষার বুকটা যেন শান্ত হয়ে এলো। ও দ্রুত ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতে ওপাশ থেকে আর্যর চেনা গভীর কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো জান, আই এম সো 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 সরি মাই লাভ। আজকে একটা মারাত্মক ঝামেলায় ফেসে গিয়েছিলাম, সেটা সলভ করতে করতে একদম সময় পাইনি। খুব রাগ করে আছো আমার উপর, তাই না? তৃষা পাশ বালিশ এক হাতে চেপে ধরে অভিমানী গলায় বলল, রাগ করবো না তো কি করব? আপনার ফোনের জন্য আমি কখন থেকে ওয়েট করছি জানেন আপনি, আর আপনি এখন কল দিলেন। ওপাশে আর্য একটু হাসলো, নরম গলায় বলল, আচ্ছা বাবা, আই এম সরি, রিয়েলি সরি। কান ধরছি যদি তুমি দেখতে পাচ্ছ না। ট্যাসমি, সারাদিন ওই ডেকের উপর দাঁড়িয়ে আমার মনটা শুধু তোমার কাছে পড়েছিল। এই যে
ডিউটি শেষ করি কিন্তু এক কাপ পানিও না খেয়ে আগে তোমায় কল দিয়েছি। এখনো কি রাগ করে থাকবে? আর্যর এমন আদরের কথা তৃষার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করলাম। ডিনার করেছেন? হুম, এখনো করিনি, মেসে যাবো এখন। তোমার গলাটা কেমন যেন একটা ভারী লাগছে মাই লাভ। শরীর খারাপ নাকি তোমার? সত্যি করে বলো তো। আর্যর কণ্ঠে চট করে তীব্র উদ্বেগ আর ভালোবাসা টের পাওয়া গেল। তৃষা মুচকি এসে পেটে হাত রাখলো। ভেতরের সুখবরটা যেন এখনই উপচে পড়তে চাইছে। ও নিজেকে সামলে নিয়ে একটু রহস্যের সুরে বলল, ধুর, কি যে বলেন, আমি একদম পারফেক্ট আছি। সত্যি তো? একদম 3 সত্যি। ওকে, বাই দ্য ওয়ে, মামা কি করছে? তৃষা এক ঝলক পাশে শুয়ে থাকা টুইঙ্কেলের দিকে চাইলো। ওর পাশে তবে ঘুমিয়ে আছে। আচ্ছা, শুনুন না, জি বলুন। তৃষা খানিক আমতা আমতা করে বলল, আসলে আপনাকে একটা ভীষণ বড় গুড নিউজ দেওয়া আছে, শুনবেন? কি গুড নিউজ? তৃষা ঠোঁট কামড়ে হেসে মাথা নাড়ালো, যেন আর্য ওপাশ থেকে তা দেখতে পাচ্ছে। ও চোখ দুটো বন্ধ করে বলল, এত সহজে তো বলবো না, অনেক বড় নিউজ, একটু সাসপেন্স তো থাকা দরকার। আপনি জাস্ট একটু গেস করুন তো। মাই লাভ, প্লিজ এভাবে আটকে রেখো না। এমনিতে প্রতিদিন তোমার থেকে দূরে আসি, তার উপর এমন করলে তো আমার কিউরিওসিটিতে আজ রাতে ঘুমিয়ে আসবে না। কি হয়েছে বলো? তোমার ইউনিভার্সিটির কোনো ভালো খবর নাকি অন্য কিছু? আর্য ওপাশ থেকে রীতিমতো আকুল হয়ে জোরাজোরি শুরু করে দিল। তৃষা ফিসফিস করে বলল, না, ইউনিভার্সিটি কিছুই না, তবে তার চেয়েও 1000 গুণ বড় খবর। কিন্তু আমি এখন ফোনে কিচ্ছু বলবো না। আপনি যখন নেক্সট টাইম কোর্টে ব্যাক করবেন, তখন একদম সামনাসামনি জড়িয়ে ধরে বলবো। আর্য ওপাশে একটা গভীর শ্বাস ফেলে একটু নিচু মাদকতা ভরা কণ্ঠে বলল, তৃষা, দিস ইজ নট ফেয়ার। তুমি কিন্তু একজন দূর দেশে থাকা হাজবেন্ডের উপর টর্চার করছো। এমন করলে কিন্তু আমি এখনই স্পিড বোর্ড নিয়ে তোমার কাছে চলে আসবো। আসুন, আমি কি মানা করেছি নাকি? দেখো বউ। তৃষা থমকালো। জীবনে প্রথমবারের মতো আর্যর মুখে বউ সম্বোধনেও স্তব্ধ নির্বাক। হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়ে পরক্ষণে দ্বিগুণ বেগে ছুটতে লাগলো। গালের ওপর এক ঝলক তপ্ত লালিমা ছড়িয়ে পড়ল। ফোনের ওপাশ থেকে আর্য হয়তো তৃষার এই নীরবতার পেছনের লাজুক মনোভাবটা টের পেল। তাই ওকে জ্বালাতে আরো মাদকতা মিশ্রিত কণ্ঠে নেশাক্ত সুরে বলল, কি হলো বউজান, একদম চুপ মেরে গেলে যে? তৃষা বালিশে মুখ গুজে নিজে লাল হয়ে ওঠা গাল দুটো লুকানোর ব্যর্থ চেষ্টা করলো। হৃৎপিণ্ডের ধকধক আওয়াজটা ও নিজে স্পষ্ট শুনতে পাচ্ছে। ও কোনো মতে নিজেকে সামলে নিয়ে একটু জড়তা জড়ানো গলায় বলল, আপনি না কত দুষ্ট হয়ে গেছেন তাই নাকি বউজান? ক্যাপ্টেন। হুম, দেখুন এমন কেন করছেন? কেমন করছি? এভাবে কেউ ডাক শুনে? তাহলে কিভাবে শুনি মিসেস? ধুর। আর্য এবার একটু শব্দ করেই হেসে উঠল। ওকে মাই লাভ, বাট একটা রিকোয়েস্ট করব। তৃষা আনমনে বলল, করুন। আই ওয়ান্ট সি ইউ ওয়ান্স। ক্যামেরাটা অন করো তো। তৃষা একটু ইতস্তত করলো। ঘড়িতে তখন মাঝরাত ছুঁই ছুঁই। ও মৃদুস্বরে বলল, ভিডিও কল? এখন দেখতে একদম ভূতের মতো লাগছে আমার। লাইটও তো অফ করে দিয়েছি। হুম, কোনো বাহানা শুনবো না। আমার চাঁদের আলো দেখার জন্য ঘরের লাইট দরকার হয় না। কাম অন তৃষা, অন করো, অবাধ্য হয় না প্লিজ। আর্যর আকুলতা এড়ানো গেল না আর। তৃষা উঠে বসে আলগোছে ফোনের ভিডিও কল অপশনটা অন করলো। তবে আলো নিভিয়ে রাখলো টুইঙ্কেলের স্বস্তিদায়ক ঘুমের কথা ভেবে। স্ক্রিনে তৃষার লাজুক মুখচ্ছবি ভেসে উঠতে আর্যর চোখের পলক যেন থমকে গেল। চাঁদের আলোয় তৃষার চোখের কোণের ওই লজ্জা আর অষ্টকোণের মৃদু হাসি আর্যকে এক নিমিষে মন্ত্রমুগ্ধ করে দিল। ওই স্ক্রিনের দিকে অপলক চেয়ে রইল, কিন্তু পরক্ষণে আর্য তীক্ষ্ণ দৃষ্টি আবিষ্কার করলো অন্য কিছু। তৃষার পরনে রয়েছে আর্য নেভি ব্লু কালারের শার্ট, যেটা আলগা হয়ে ওর কাঁধের এক পাশটা ছুঁয়ে আছে। আর্য কিঞ্চিত সরুনিটা তাকে ঠোঁট কামড়ে হাসলো, গাঢ় কণ্ঠে বলল, এটা কিন্তু চরম অন্যায় তৃষা। তৃষা একটু অপ্রস্তুত হয়ে নিজের শার্টের কলারটা ঠিক করতে করতে বলল, কি অন্যায় করলাম? আর্য স্ক্রিনের দিকে আর একটু ঝুঁকে এসে নিচু স্বরে বলল, অন্যায়টা হলো আমি 1000 মাইল দূরে এই অশান্ত সমুদ্রে একা ছটফট করছি। আমার বউকে আমি ছুতে পারছি না, অথচ আমার শার্টটা কত অবলীলায় তোমার ওই নরম শরীরটাকে ছুঁয়ে যাচ্ছে। ওটা তো আমার জায়গা দখল করে বসে আছে। বউজান, দিস ইজ নট ফেয়ার। আর্যর এমন সরাসরি স্বীকারোক্তিতে তৃষার পুরো শরীর জুড়ে যেন তীব্র শিহরণ বয়ে গেল। ওর লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ দুটো বুজে ফেললো। লালচে আভাটা গাল বেয়ে যেন ওর কান অব্দি পৌঁছে গেল। স্ক্রিনের ওপাশ থেকে বইয়ের এমন নিখাত লাজুক রূপ দেখে আর্যর ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির মুচকির হাসি ফুটে উঠল। ওর চোখে চঞ্চলতা নিমিষে এক বুক গভীর ভালোবাসায় রূপ নিল। আর্য স্ক্রিনে তৃষার অবয়বটার দিকে তাকিয়ে নরম গলায় বলল,
ওভাবে চোখ বন্ধ করে থেকো না মাই লাভ। ও এর এমন রূপে পরে 100 জোগাড় হয়। বৌজান, আই রিয়েলি মিস ইউ জান। তৃষা আস্তে আস্তে চোখ মেলল। আর্যর চোখের ওই আকুলতা ওর মনের ভেতর গিয়ে লাগলো। ও শার্টের হাতাটা আঙ্গুল দিয়ে মোচড়াতে মোচড়াতে ফিস ফিস করে বলল, আর মিস ইউ টু ক্যাপ্টেন। খুব তাড়াতাড়ি ফিরে আসুন না প্লিজ। আর্য একটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালো। মাঝরাত পেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ। ও আর তৃষাকে জাগিয়ে রেখে কষ্ট দিতে চাইল না। কণ্ঠস্বরে একরাশ আদর মিশিয়েও বলল, খুব জলদি আসবো বৌজান, বাট এখন অনেক রাত হয়েছে। সো নো মোর টর্চার। এবার লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড আমার প্রিন্সেস মাই লাভ। তৃষা আলতো করে মাথা নাড়িয়ে বলল, আপনিও মেসে গিয়ে আগে ডিনারটা করে নিন প্লিজ। একদম অবহেলা করবেন না নিজের উপর। টেক কেয়ার ক্যাপ্টেন। গুড নাইট। গুড নাইট মাই লাভ। আই লাভ ইউ। লাভ ইউ টু। কলটা কেটে যেতে পুরো ঘরটায় আবারও সেই নিস্তব্ধতা নেমে এলো। তৃষা ফোনটা বুকের উপর শক্ত করে চেপে ধরে বিছানায় শুয়ে পড়ল। আর্য রেখে যাওয়া শার্টের সুবাসে আর ওর ওই বৌজান ডাকটা যেন এখনো ঘরের বাতাসে ভাসছে। ও এক হাত পেটের উপর রেখে পরম শান্তিতে চোখ দুটো বন্ধ করলো। মহাকালের অবিনশ্বর রথচক্রে পৃষ্ঠ হয়ে সময় স্রোতে নিমিষে অতলান্ত গর্ভে তলিয়ে গেছে এক একটা দিন। নিয়তির অলক্ষ্য আবর্তনে বিদায় নিয়েছে প্রহর। আর দিনপঞ্জিকার জীর্ণ পাতা থেকে একে একে খসে পড়ছে দীর্ঘ ৮টি মাস। তৃষা এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। ওর দেহ গড়নে মাতৃত্বে চিরন্তন রূপটি আজ স্পষ্ট। উদরটি বেশ স্ফীত, পা দুটোতে এসেছে মৃদু ফোলা ভাব। অলস অপরাহ্নের নরম আলোয় দোতলা ঝুল বারান্দায় আরাম কেদারা পেতে বসে বাইরের দুঃসীমানার দিকে চেয়ে আছে তৃষা। পাশে রাখা ফোনটা লুপে চলছে মেসেঞ্জারে আসা আর্য সেই চেনা গভীর কণ্ঠের ভয়েস মেসেজ। দিন কয়েক আগে তৃষা যখন আদুরে গলায় শুধিয়েছিল আর্য ঠিক কী হয়, তখন আর্য জবাবে গিয়ে শুনিয়েছিল গানটি। প্রতিদিন এই একাকী অলস সময়গুলোয় আর্যর এই কণ্ঠটুকুই তৃষার বেঁচে থাকার পরম রসদ হয়ে ওঠে। ও আনমনে পেটে হাত বুলে এক অদ্ভুত সুখের আবেশে চোখ দুটো বুঝলো। আকস্মিক ছেদ পড়ল নির্জনতায়। প্রতিদিনের চিরচেনা নিয়মে ফলের থালা হাতে চঞ্চল পদক্ষেপে মা ও মা করতে করতে কক্ষে প্রবেশ করলো টুইঙ্কেল। এই দীর্ঘ ৮ মাসের ব্যবধানে ও যেন বেশ খানিকটা বড় হয়ে উঠেছে। চপলতাটুকু আগের মতো থাকলেও ওর স্বভাবের মাঝে এখন এক অদ্ভুত পরিপক্কতা। সবচেয়ে বড় কথা, তৃষার প্রতিও যত্নের বহর এখন দেখার মতো। তৃষার ভেতরে যে আরেকটা ছোট্ট নতুন প্রাণ বড় হচ্ছে, নিজের একটা ভাই বা বোন আসবে, এই অনাবিল খুশিতেও সারাক্ষণ ডানাকাটা পরীর মতো তৃষার চারিপাশে ঘুরঘুর করে। কখন তৃষার কোনটা লাগবে, কখন ফল খেতে হবে, একেবারে অভিজ্ঞদের মতো সবকিছু তদারকি করে ও। টুইঙ্কেল ফলের থালাটা পাশে রেখে কোমরে হাত দিয়ে বেশ শাসন করার ভঙ্গিতে বলল, মা, আবার তুমি বারান্দায় এসে বসে আছো? বাতাস লাগছে তো। আর যে আপেল কাটিংটা রেখে গিয়েছিলাম, একটা পিছু মুখে তোলনি কেন? দিস ইজ নট ফেয়ার। তৃষা চোখ মেলে টুইঙ্কেলের পুচকে অভিভাবকত্ব দেখে হেসে ফেলল। টুইঙ্কেলের তুলতুলে গালটা আলতো করে টেনে দিয়ে বলল, আরে বাবা, এটা তো জাস্ট একটু ফ্রেশ নিতে এলাম। আর তোমার এই অ্যাপল গুলো না একদম মিষ্টি না, কেমন যেন পানসে। টুইঙ্কেল অমনি চোখ কপালে তুলে বড়দের মতো মাথা নাড়ল। ও গুড মা, ডোন্ট মে এক্সকিউজেস। ডক্টর আঙ্কেল কি বলেছে মনে নেই? নাও হা করো তো। ও নিজের ছোট্ট হাত দিয়ে একটা আপেলের টুকরো তৃষার মুখের সামনে ধরল। তৃষা আর না করতে পারল না, বাধ্য মেয়ের মতো কামড় দিয়ে বলল, আচ্ছা বাবা, খাচ্ছি। কিন্তু তুমি এত কেয়ার করছো যে, মানে করতে কিভাবে শিখলে বলো তো? মাই প্রিন্সেস। তো টুইঙ্কেল গর্বে বুক ফুলিয়ে চটপট জবাব দিল, I am going to be a big sister, মা। সো রেসপন্সিবিলিটি তো আমারই, তাই না? মেয়ের মুখে দায়িত্বের কথা শুনে তৃষার মনের ভেতরটা আবার এক অজানা ভালোবাসায় ভরে উঠল। ও টুইঙ্কেলকে টেনে নিজের বুকের কাছে জড়িয়ে ও ছোট্ট ললাটে চুমু এঁকে বলল, তোমারই। কিন্তু এই দায়িত্বের চক্করে মা যে তার প্রিন্সেসটাকে কাছে পাচ্ছে না, তাকে খেয়াল করেছো? হামিদা বেগমরা বিশেষ এক পারিবারিক প্রয়োজনে দিন কয়েক হলো গ্রামে গিয়েছেন। কোলাহলমুখর এই তিলোত্তমা শহরে এখন কেবল আদ্রিয়ান আর মেহসানা। তবে আজকের এই সকালটা যেন কোনো এক অলক্ষ্যে নিয়মে এলোমেলো কাটছিল। সকালে রান্নাবান্নার স্বার্থে মেহসানার বেশ খানিকটা দেরি হয়ে যাওয়ায় আদ্রিয়ান সকালের আহারটুকু না করে তাড়াহুড়ো করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। এমনকি দুপুরের খাবারটাও সঙ্গে নিয়ে যাওয়ার অবকাশ পায়নি। তাই মেহসানা ভার্সিটির ক্লাস শেষ করে এক ছুটে বাসায় এসেছিল। আদ্রিয়ানকে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ওপাশ থেকে কোনো সাড়া মেলেনি। ফোনটা অবিরাম বেজেই যাচ্ছিল। তীব্র আকুলতার একটা সূক্ষ্ম অভিমান বুকে চেপে মেহসানা নিজেই হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। ওর সুপ্ত ইচ্ছে ছিল আদ্রিয়ানকে এক প্রকার জোর করে হসপিটাল থেকে বাসায় ফিরিয়ে আনবে, তারপর দুজনে মিলে একসাথে নিভৃত
নিভৃতে লাঞ্চটা সারবে। হসপিটালের দীর্ঘ করিডোর পেরিয়ে আদ্রিয়ানের কেবিনের দোরগোড়ে এসে পৌঁছাতে মেহসানার চঞ্চল পায়ের গতি থমকে গেল আচমকা। দরজার স্বচ্ছ কাচের অন্তরাল দিয়ে ভেতরের দৃশ্যপটে চোখ পড়তে ওর ভেতরের সমস্ত শান্তভাব নিমিশে কর্পূরের মতো উড়ে গেল। কেবিনের অভ্যন্তরে আদ্রিয়ানের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আছে এক নব্য লেডি ইন্টার্ন। মেয়েটা কেবল আদ্রিয়ানের সাথে পেশাগত কথাই বলছে না, বরং বেশ আঠার মতো লেপ্টে থাকার ভঙ্গিতে সুযোগ বুঝে ওর গায়ের উপর ঢলে পড়ার চেষ্টা করছে। কথার চলে তার চপল হাসির ছটা, আর আদ্রিয়ানের সাথে এমন গা ঘেঁষাঘেঁষি দৃশ্য দেখে মেহসানার মাথার প্রতিটা রক চট করে অগ্নিশর্মা হয়ে উঠল। বুকের গহীনে এক তীব্র ঈর্ষার দাবানল জ্বলে উঠল ওর। ও আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। উল্টো পায়ে করিডোর ধরে হনহন করে বেরিয়ে আসতে চাইল। ওর হরিণ চোখ দুটো তখন চরম ক্ষোভ আর অভিমানে টলমল করছে। ঠিক তখনই কেবিনের পাল্লা খোলার শব্দ হল। মেহসানাকে তপ্ত পায়ে চলে যেতে দেখে আদ্রিয়ান ঝড়ের বেগে পরিস্থিতি আঁচ করতে পারল। ও দ্রুত ওই ইন্টার্ন মেয়েটাকে ওখানে থামিয়ে দিয়ে নিজের সমস্ত গাম্ভীর্য বিসর্জন দিয়ে মেহসানার পিছে পিছে ছুটে এলো। করিডোরের মাঝখানে উন্মুক্ত জায়গায় মেহসানার নরম হাতটা খপ করে চেপে ধরে এক প্রকার সজোরে টেনে নিজের দিকে ঘোরালো। কিছুটা হাঁপাতে হাঁপাতে ব্যাকুল কণ্ঠে বলল, মেহু, লিসেন টু মি। তুমি যেরকম ভাবছো ব্যাপারটা মোটেও সেরকম নয়। শি ওয়াজ জাস্ট আস্কিং অ্যাবাউট এ পেশেন্ট কেস। প্লিজ এভাবে রিয়েক্ট করো না। মেহসানা এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার বিফল চেষ্টা করে তীব্র ক্ষোভ বেশানো গলায় বলল, ওহ রিয়েলি ডক্টর আদ্রিয়ান, পেশেন্ট কেস নিয়ে ডিসকাশন বুঝি ওভাবে গায়ের উপর গায়ে ঢলে পড়ে করতে হয়? দিস ইজ সো ডিসগাস্টিং। আপনার ফোন রিসিভ করার মতো সময় হয় না, লাঞ্চ করার সময় হয় না, অথচ কেবিনে বসে ফ্ল্যাট করার ব্যাকুলতা ঠিকই থাকে, তাই না? দেখো, তুমি যেমনটা ভেবেছো তেমনটা একদমই নয়। মেহসানা পুনরায় ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। আমি কি ভাবছি না ভাবছি সেটা নিয়ে আপনার ভাবার প্রয়োজন নেই মিস্টার। আমারই ভুল হয়েছিল আপনার প্রতি অতিরিক্ত দরদ দেখিয়ে হাত পুড়িয়ে রান্না করা। আদ্রিয়ান এবার মেহসানা দুই কাঁধ শক্ত করে আঁকড়ে ধরে ওর চোখের কৃষ্ণ গহীনে তাকালো। ওর কণ্ঠে একাধারে অনুনয় আর গভীর ভালোবাসা মিশ্রিত ধমক। মেহু, জাস্ট স্টপ ইট। লুক এট মাই আইস। তুমি খুব ভালো করেই জানো আমার এই লাইফে তুমি ছাড়া অন্য কোনো মেয়ের কোনো এক্সিস্টেন্স নেই। আই এম সো সরি যে আমি ফোনটা খেয়াল করতে পারিনি, ওটা সাইলেন্ট ছিল। বাট প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আদ্রিয়ানের বলিষ্ঠ শক্ত বন্ধন হতে নিজেকে মুক্ত করার প্রয়াসে ছটফট করতে লাগলো। ডাগর নেত্র কার্নিশ বেয়ে টুপটাপ গড়িয়ে পড়লো দুফোঁটা অশ্রুকণা। সন্তর্পণে সেটা লুকিয়ে ভেজা কণ্ঠে ও বলল, হাত ছাড়ুন, জাস্ট লিভ মি অ্যালোন। কোনো অধিকার নেই আপনার আমার উপর এভাবে জোর খাটানোর। আদ্রিয়ান বাঁধন আরো কিছুটা শক্ত করে থমথমে গলায় বলল, অধিকার নেই মানে? মেহু, আই এম ইউর হাজব্যান্ড। হাজবেন্ড? ও রিয়েলি? মেহসানা একটা তিক্ত তাচ্ছিল্যের হাসি হাসলো। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল বুক ফাটা আর্তনাদ। ও আদ্রিয়ানের চোখের দিকে সোজা তাকিয়ে কাঁপানো গলায় বলল, নামের পাশে একটা কাগজের সিলমোহর বসিয়ে দিলেই বুঝি হাজবেন্ড হওয়া যায় মিস্টার আদ্রিয়ান? আজ আমাদের বিয়ের দীর্ঘ কয়েকটা মাস পার হয়ে গেছে, অথচ আমাদের রিলেশনশিপটা কেমন আপনি জানেন না? ইটস নট ইভেন নর্মাল। আজ আমরা দুজন দুটো আলাদা মেরুর বাসিন্দা হয়ে আছি, যেখানে কোনো স্বাভাবিকতা নেই। সেখানে আপনি কোন অধিকারের কথা বলছেন? মেহসানার অবাধ্য চোখের জল ওর শার্টের ওপর টুপটুপ করে খসে পড়ছে। আদ্রিয়ান স্তব্ধ হতে মেহসানা এই সুযোগে এক ঝটকায় ও শিথিল হয়ে আসা হাত দুটো সরিয়ে দিল। চোখের জলটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে অত্যন্ত শীতল কিন্তু ভাঙা গলায় বলল, একটা নর্মাল সম্পর্কে যেটুকু ভরসার টান থাকে আমাদের মাঝে তার কিছুই গড়ে ওঠেনি। তার উপর প্রতিনিয়ত এমন এক একটা দৃশ্য। আই জাস্ট কান্ট টেক দিস এনিমোর আদ্রিয়ান, দিস ইজ টু মাচ ফর মি। আর একটা মুহূর্ত আদ্রিয়ানের উত্তরের অপেক্ষায় মেহসানা সেখানে দাঁড়িয়ে রইল না। করিডোরের ভিড় ঠেলেও প্রায় দৌড়ে হসপিটালের প্রধান ফটকের দিকে এগোতে লাগলো। তবে আদ্রিয়ানও দমবার পাত্র নয়, ওর তো কোনো দোষ নেই। যত দূরত্ব সব তো মেহসানার কারণে। মেহসানাই তো এতদিনে সম্পর্কটাকে নর্মাল করতে দেয়নি, তাহলে আজ কেন ওকে দোষারোপ করলো? বাসায় ফিরে দরজায় ছিটকিনি লাগিয়েছে মেহসানা, পিছু পিছু এসেছে আদ্রিয়ানও। তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মেহসানার। আদ্রিয়ানের ধৈর্যরা এবার বাঁধ ভেঙে গেল। ওর দরজার ওপাশে দাঁড়িয়ে অবিরাম করাঘাত করতে লাগলো। মেহু, ওপেন দ্য ডোর, ইউ নিড টু টক। মেহসানার কোনো সারা শব্দ নেই। আদ্রিয়ানের মেজাজ এবার সপ্তমে চলল। এক প্রকার চিৎকার করে বলল, মেহু, জাস্ট ওয়ান লাস্ট ওয়ার্নিং। তুমি যদি নেক্সট 30 সেকেন্ডসের মধ্যে দরজা না খোলো আমি কিন্তু সত্যি দরজা ভেঙে ফেলবো। আই এম সিরিয়াস। তবুও ভেতরটা নিথর নিস্তব্ধ। আদ্রিয়ান আর কালক্ষেপণ করলো না। নিজের শরীরের পুরো শক্তি দিয়ে দরজায় সজোরে ধাক্কা দিতে পুরনো ছিটকিনিটা মরমর করে ভেঙে গেল। হুড়মুড় করে ঘরে ঢুকে আদ্রিয়ান থমকে দাঁড়ালো। দৃষ্টিগোচর হলো মেহসানা বিছানায় পিঠ থেকে ফ্লোরে বসে আছে। দুই হাঁটুর মাঝে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে। ওর কাঁধ দুটো কান্নার বেগে থরথরিয়ে কাঁপছে। আদ্রিয়ানের ভেতরের সমস্ত রাগ এক নিমিষে কর্পূরের মতো উড়ে গিয়ে একরাশ মায়ার হাহাকার এসে জমা হলো সেথায়। ও ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো মেহসানার সম্মুখে।
অত্যন্ত সন্তর্পণে মেহসানার মুখটা নিজের মুঠোয় পুড়ে উপরে তোলার চেষ্টা করলো। মেহসানা বাধা দিলেও আদ্রিয়ান এবার নাছোড়বান্দা। ওর লাল হয়ে যাওয়া চোখ আর অশ্রুকণায় সিক্ত মুখশ্রী দেখে আদ্রিয়ানের বুকটা হু হু করে উঠল। কি হয়েছে, এমন করছো কেন মেহু? জাস্ট লুক এট মি। ওই মেয়েটার সাথে আমার বিন্দুমাত্র কোনো রিলেশন নেই, ট্রাস্ট মি। মেহসানা ঝটকায় নিজের মুখটা সরিয়ে নিল। ধরা গলায় অভিমান উগরে দিয়ে বলল, রিলেশন থাকুক বা না থাকুক তাতে আমার কি? আই এম জাস্ট আপনার ওই হাজবেন্ড ট্যাগটা নিয়ে টায়ার্ড। আপনি আমাকে প্রমিস করেছিলেন সব কিছু নর্মাল করবেন, বাট আপনি তো নিজের প্রফেশন আর ওই মেয়েদের অ্যাটেনশন নিয়েই বিজি। আদ্রিয়ান এবার মেহসানার খুব কাছে সরে এলো। ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে গাঢ় স্বরে বলল, আই এম বিজি মেহু, আমি বিজি থাকি কারণ আমি চাই না সবসময় তোমাকে দেখতে। কজ তোমাকে দেখলেই আমার সব কিছু উলটপালট হয়ে যায়, সামলাতে পারি না আমি নিজেকে। আর ওই মেয়েদের কথা বলছো, দিস ইজ সো চাইল্ডিশ। তুমি কি জানো না আদ্রিয়ান হার্টবিট কার জন্য চলে? মেহসানা ভেজা চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান ওর চোখের এক ফোঁটা জল ঠোঁট দিয়ে মুছে নিয়ে ফিসফিস করে বলল, এই কয় মাসের দূরত্বটা কি কেবল আমার একার ছিল মেহু? তুমিও তো আমাকে কাছে আসার সুযোগ দাওনি। দি সাইলেন্স ইজ কেলিং টু মি। এবার কি এই দেওয়ালটা ভাঙা যায় না? জাস্ট ফর ওয়ান্স ট্রাস্ট মি উইথ অল ইউর হার্ট। মেহসানার ভেতরে জমাটবদ্ধ অভিমানের পাহাড়টা আদ্রিয়ানের ওই তপ্ত নিঃশ্বাস আর আকুলতা ছোঁয়ায় যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। ও আর নিজেকে সামলাতে পারল না। কান্নার তোড়ে আদ্রিয়ানের শার্টের কলারটা খামচে ধরে ওর প্রশস্ত বুকে মুখ লুকালো। ওর অবাধ্য অশ্রুকণায় আদ্রিয়ানের শার্টের বুকটা ভিজে একাকার। কিন্তু আদ্রিয়ান আজ সরালো না ওকে, বরং পরম আবেশে দুহাতে মেহসানাকে আগলে নিল নিজের বুকের মাঝে। মেহসানার কান্নার বেগ একটু কমলে আদ্রিয়ান ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জাস্ট লুক এট আস মেহু। কত সময় নষ্ট করেছি আমরা এই ইগো আর সাইলেন্সের পেছনে। আমরা তো মনে হচ্ছে আজ থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু। দিস ইজ আওয়ার রিয়েল স্টার্ট মাই লাভ। মেহসানা আদ্রিয়ানের বুক থেকে মুখ তুলে ভেজা চোখে ওর দিকে তাকালো। আদ্রিয়ানের চোখের সেই গভীর তৃষ্ণা আর ভালোবাসা দেখে ও লজ্জা পেয়ে আবারও চোখ নিচু করে নিল। আদ্রিয়ান এক হাত দিয়ে মেহসানার চিবুক উঁচিয়ে ঠোঁটের কোণে তখন এক দুষ্টুমি ভরা হাসির রেখা ফুটিয়ে গভীর দৃষ্টিতে মেহসানার ঠোঁটের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, মেহু, আই থিঙ্ক আই ডিজার্ভ এ লিটল কম্পেনসেশন। এই যে এত ছোটাছুটি করালে আমাকে, তার জন্য কি কোনো গিফট পাবো না? আদ্রিয়ানের কণ্ঠে সে নিঃশব্দ সুরে মেহসানা শিওরে উঠল। ও আদ্রিয়ানের কথার গুঁড়ো অর্থ বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে আড়ষ্ট কণ্ঠে বলল, আদ্রিয়ান কি বলছেন এসব? এখন তো মাত্র সন্ধ্যা। আদ্রিয়ান এবার হালকা শব্দ করে হেসে উঠল। মেহসানার কোমর জড়িয়ে ধরে ওকে আরো নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিয়ে নেশাতুর কণ্ঠে ফিসফিসিয়ে বলল, সো হোয়াট, যখন মিয়া বিবি রাজি তখন সন্ধ্যা আর রাত কি? লাভারদের জন্য দিনক্ষণের কোনো ক্যালেন্ডার নেই মিসেস আদ্রিয়ান। আমার 8 মাসের খরা কাটানোর জন্য এই মুহূর্তে পারফেক্ট। নাকি তুমি রাজি নও? শেষ কথাটা বন্ধন খানিক শিথিল করে সন্ধিহান কণ্ঠে শুধালো আদ্রিয়ান। মেহসানা তৎক্ষণাৎ না বোধক মাথা নাড়িয়ে বলল, না না। পরক্ষণে জিভ কাটলো ও। ছি, কত বড় হ্যাংলামো করে ফেললো। এদিকে মেহসানার এমন অকপট স্বীকারোক্তিতে আদ্রিয়ানের ঠোঁটের কোণে হাসিটা আরো চওড়া হলো। ও মেহসানার লাজরঙা মুখটা দুই হাতের আজলায় ভরে নিয়ে কপালে দীর্ঘ এক উষ্ণ চুম্বন এঁকে দিল। মেহসানা আষ্টে পৃষ্ঠে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে নিজের মুখ লুকালোর ঘাড়ে। এক অজানা আবেশে ওর সর্বাঙ্গ তখন থরথরিয়ে কাঁপছে। আদ্রিয়ান মেহসানাকে পাজা করে তুলে নিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। নরম সজ্জায় ওকে শুইয়ে দিয়ে আদ্রিয়ান নিজে ওর খুব কাছে নেমে এলো। ঘরের আবছা আলোয় মেহসানার কাজল ধোয়া চোখ আর ওষ্ঠের কম্পন আদ্রিয়ানকে এক আদিম নেশায় আচ্ছন্ন করে ফেলল। মেহসানার কানে লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, আরে বউ, লজ্জা পাও কেন? আমরাই তো। আদ্রিয়ানের এমন সোজাসাপটা রসিকতাপূর্ণ মন্তব্যে মেহসানা যেন লজ্জায় আরো কুকড়ে গেল। ও দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিয়ে ফিসফিস করে বলল, আদ্রিয়ান প্লিজ এভাবে বলবেন না, আমার কেমন যেন লাগছে। আদ্রিয়ান মেহসানার হাত দুটো আলতো করে সরিয়ে দিল। ওর চোখে তখন এক নিবিড় তৃষ্ণা। কিন্তু মেহসানার জড়তাটুকু দেখেও মৃদু হাসলো। মেহসানার চিবুকটা উঁচু করে ধরেও বেশ আদুরে গলায় বলল, কেমন লাগছে মেরিজান? মেহসানা আদ্রিয়ানের বুকের লোমশ অংশে আঙ্গুল বুলাতে বুলাতে কাঁপানো গলায় বলল, আপনি বড্ড বেশি কথা বলেন আদ্রিয়ান, জাস্ট শাট আপ। আদ্রিয়ান এবার আর কথা বাড়ালো না। মেহসানা লজ্জারাঙা ওষ্ঠের খুব কাছে নিজের মুখটা নিয়ে এসে নিচু স্বরে বলল, ওকে মিসেস আদ্রিয়ান, কথা না হয় বন্ধই করে দিলাম, এবার শুধু ভালোবাসার ভাষা চলুক। আদ্রিয়ানের তপ্ত নিঃশ্বাস মেহসানার ঠোঁটে আছড়ে পড়তেই ও অজান্তেই চোখ দুটো বুজে ফেললো। আদ্রিয়ান অত্যন্ত সাবধানে মেহসানার শাড়ির আঁচলটা একটু সরিয়ে ওর কাঁধে এক দীর্ঘ উষ্ণ পরশ এঁকে দিল। মেহসানা শিউরে উঠে আদ্রিয়ানকে আরো শক্ত করে জাপটে ধরল।
ঘরের কোণে জ্বলতে থাকা সেই নিস্তেজ আলোটা যেন ওদের এই দীর্ঘ প্রতীক্ষিত প্রেমের সাক্ষী হয়ে রইল। বাইরের পৃথিবীর সমস্ত কোলাহল ছাপিয়ে তখন ওই ঘরে কেবল দুটি হৃদস্পন্দনের তাল-লয় এক হতে শুরু করলো। রাতের আধার ঘনীভূত হয়ে নামছে ধরিত্রীর বুকে। বাইরে ঝিঝি পোকার ডাক আর হিমেল হাওয়ার শব্দ দোতলার এই নিভৃত ঘরটাকেও ছুঁয়ে যাচ্ছে। তৃষা ইদানিং শরীরের ভারিত্বের কারণে ঘরের বাইরে খুব একটা যেতে পারে না। বিছানায় এখন ওর প্রধান সঙ্গী। মাতৃত্বের এই শেষ মুহূর্তগুলো যেন এক অদ্ভুত ক্লান্তিতে মোড়ানো। বিছানায় হেলান দিয়ে বসে তৃষা আনমনে জানালার ওপাশে তাকিয়েছিল। ঠিক তখনই ছোট্ট টুইঙ্কেল একটা ভারী প্লেট দুহাতে সামলে টলমলে পায়ে ঘরে ঢুকলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে মেয়েটার। টুইঙ্কেল প্লেটটা টিপয়ের উপর রেখে বেশ গাম্ভীর্যের সাথে বলল, মা অনেক লেট হয়ে গেছে, এবার একদম কথা না বাড়িয়ে খেয়ে নাও তো। তৃষা মেয়ের এই অদ্ভুত যত্নশীলতার দিকে অপলক চেয়ে রইল। টুইঙ্কেল ছোট হাতে একটা লোকমা মাখিয়ে তৃষার মুখের সামনে ধরল, কিন্তু ওর ছোট্ট আঙ্গুলগুলো ঠিকমতো খাবারটা ধরে রাখতে পারে। দু এক দানা ভাত প্লেটের পাশে উপচে পড়ল। তৃষা মুচকি হেসে আলতো করে টুইঙ্কেলের হাতটা ধরে বলল, থাক না মা, আমি নিজে খেয়ে নিব, তোমার কষ্ট হচ্ছে তো। টুইঙ্কেল চট করে হাত সরিয়ে নিয়ে চোখ বড় বড় করে বলল, একদম না, তুমি তো এখন ঠিক মতো হাতও তুলতে পারো না, সো ডিস্টার্ব করো না একদম। হ্যাঁ করো। ও আবারও একটা লোকমা তুলে ধরার চেষ্টা করলো। এবার কিছুটা খাবার তৃষার কামিজের উপর পড়ে গেল। টুইঙ্কেল খানিকটা অপ্রস্তুত হয়ে নিজের ফ্রক দিয়ে ওটা মোছার চেষ্টা করতে করতে ভেজা কণ্ঠে বলল, সরি মা, আমি না ঠিক তোমার মতো পারছি না। তুমি কত সুন্দর করে আমাকে খাইয়ে দিতে, তাই না? মেয়ের চোখে জল দেখে তৃষার বুকের ভেতরটা হু হু করে উঠল। টুইঙ্কেলকে টেনে নিজের কোল ঘেঁষে বসালো। ওর কপালে একটা দীর্ঘ চুমু এঁকে শান্ত গলায় বলল, আরে আমার কিউটি পাই, সামান্য তো কেউ কাঁদে না। লক্ষ্মী মা আমার, তুমি যে আমার কত বড় লাগে জান, তাকে তুমি জানো? টুইঙ্কেল মায়ের বুকে মাথা রেখে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলল, আচ্ছা, তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, আমি নিচে গিয়ে দাদুকে দেখে আসি। আর শোনো, কোনো দরকার হলে কিন্তু জোরে টুইঙ্কেল বলে ডাকবে, ওকে? তৃষা হেসেই ফেললো মেয়েটার এমন পাকা কথায়। টুইঙ্কেল খাবারের প্লেটটা তৃষার সামনে সুন্দর করে গুছিয়ে দিয়ে ছোট ছোট কদমে ঘর থেকে বেরিয়ে গেল। তৃষা একা ঘরে আবারও সেই নিস্তব্ধতায় ডুব দিল। নিশিথিনীর গভীরতা ধরিত্রী আঁকড়ে ধরেছে। ইদানিং আর্যর সঙ্গে যোগাযোগ কমেছে তৃষার। ইদানিং বলতে দিন দুয়েক হবে হয়তো, তবে কারণটা অজানা। এদিকে তৃষা এখনো নিজের অবস্থার কথা জানায়নি আর্যকে। নানান চিন্তারা হানা দিল মন মস্তিষ্কে। তবে মাতৃত্বের ভারে ক্লান্ত শরীর অবসাদগ্রস্ত মস্তিষ্ক নির্দেশনা নিতে বন্ধ করে নিদ্রার অতল গহ্বরে ডুব দিল। ভারী হয়ে আসা চোখের পাতা ততক্ষণেই বুঝে এসেছে। ফজরের আজান প্রতিধ্বনিত হচ্ছে। মিষ্টি প্রভাতে মৃদু উষ্ণতা। নিদ্রার অতলে তলিয়ে থাকা আদ্রিয়ানের শক্ত বাহুবন্ধন হতে নিজেকে ছাড়ানোর প্রয়াসে মত্ত মেহসানা। সমগ্র শরীর ব্যথায় জর্জরিত, তবুও নামাজের প্রহর যাতে না ফুরায় তার জন্যই এত ব্যস্ততা। কিন্তু মেহসানার এই অতি সামান্য নড়াচড়াও আদ্রিয়ানের অতন্দ্র পাহারা এড়াতে পারল না। আদ্রিয়ান ঘুমন্ত অবস্থাতেই বাঁধন আরো শক্ত করে নিজের দিকে টেনে নিল। চোখ পিটপিট করে তাকাতে ওর দৃষ্টিতে একরাশ দুষ্টুমি আর প্রশান্তি ঝিলিক দিয়ে উঠল। ও ভারী গলায় আধা বোঝা চোখে শুধালো, কি হয়েছে অ্যাংরিবার্ড? এত ছটফট করছো কেন? আরও কিছুক্ষণ ঘুমাতে দাও না। কাল রাত থেকে আদ্রিয়ান মেহসানাকে এই নামে সম্বোধন করছে। প্রথমে বিরক্ত লাগলেও বারবার শুনতে শুনতে ও যেন অভ্যস্ত হয়েছে। আদ্রিয়ানের কপালে জমা অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে কোমল স্বরে ও বলল, আজান হয়ে গেছে মিস্টার, এখন তো উঠতে হবে। নামাজ পড়বেন না? প্লিজ হাতটা ছাড়ুন। আদ্রিয়ান এবার একটা দীর্ঘশ্বাস ফেলে মেহসানার আরো গভীরে মুখ লুকালো। এক অদ্ভুত ঘোরেও ফিসফিস করে বলল, নামাজ তো তুমি পড়বেই, কিন্তু এই মুহূর্তে তোমার এই উষ্ণতা ছেড়ে উঠতে মন চাচ্ছে না। 9টা মাস তো উপোস রেখেছ আমায়, আজ একটু কি বাড়তি ছাড় দেওয়া যায় না? মেহসানা লজ্জা পেয়ে আদ্রিয়ানের বুকে ছোট্ট করে একটা কিল বসালো। আদ্রিয়ান এবার মৃদু হেসে ওর বাঁধন কিছুটা শিথিল করলো। মেহসানা বিছানা ছেড়ে ওঠার জন্য গা ঝাড়া দিতেই হঠাৎ থমকে গেল। এক চরম বিস্ময়ার লজ্জায় ও সারা শরীর পাথরের মতো স্থির হয়ে গেল। ও খেয়াল করলো একা নয়, ও মূলত আদ্রিয়ানের বড় বড় শার্টটার ভেতরে ঢুকে আছে। গত রাতে সেই অগোছালো মুহূর্তগুলোতে কখন যে ওর জামা অবহেলায় মেঝের এক কোণে আশ্রয় নিয়েছে তার ইয়াত্তা নেই। এখন আদ্রিয়ানের সাথে প্রায় একাত্ম হয়ে ওর বুকের উষ্ণতায় সিটিয়ে আছে ও। লজ্জায় মেহসানার মুখ দিয়ে কোনো কথা শুনল না। ও পুনরায় ঝটপট আদ্রিয়ানের গায়ের সাথে সেটে গেল, যেন এই মুহূর্তে আদ্রিয়ানের বুকটাই ওর দুনিয়ার শ্রেষ্ঠ নিরাপদ আশ্রয়। মেহসানার এই আকস্মিক কুকড়ে যাওয়া দেখে আদ্রিয়ান পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারল। ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মেহসানার চুলে আঙ্গুল বুলাতে বুলাতে নিচু স্বরে বলল,
কি হলো? এখন আবার আমায় এত শক্ত করে ঝাপটে ধরলে যে? নামাজ পড়ার তাড়াহুড়ো কি তবে শেষ হয়ে গেল মিসেস আদ্রিয়ান? মেহসানা আদ্রিয়ানের ঘাড়ের কাছে মুখ গুজে ফিসফিস করে বলল, আপনি খুব বাজে মিস্টার। নিচে তাকান একবার। আমার কাপড়, আমি কিভাবে উঠবো এখন? আদ্রিয়ান এবার মেহসানাকে পাজা কোলে করে কোলে তুলে নিল। ওর কাজল ধোয়া ভেজা চোখে চোখ রেখে অত্যন্ত মায়া ভরা অধিকার নিয়ে বলল, তোমায় আর ভাবতে হবে না। চলো আজ না হয় দুজনে মিলেই পবিত্র হয়ে নেই, একসাথে নামাজ পড়ে আমাদের এই নতুন জীবনের দোয়া করব। মেহসানা আর কোনো প্রতিবাদ করলো না, চুপ করে ঘাপটি মেরে পড়ে রইল আদ্রিয়ানের বলিষ্ঠ বাহুবন্ধনে। প্রভাতে স্নিগ্ধ কিরণ মুখমণ্ডলে আছড়ে পড়তে দীর্ঘ পল্লব দুটো কেঁপে উঠল তৃষার। তন্দ্রাচ্ছন্ন আবেশেও যখন চোখ দুটো পিটপিট করে মেলল, এক অদ্ভুত ভালো লাগে ছেয়ে গেল মনটা। কিন্তু সেই সোনালি আলোকচ্ছটা মুহূর্তে যেন কোনো এক অশরীর ইচ্ছায় ঢেকে গেল। তৃষা আবছা দৃষ্টিতে তাকিয়ে দেখলো জানালার ধারে এক দীর্ঘদেহী পুরুষ অবয়ব দাঁড়িয়ে আছে। বাইরের রৌদ্রছটার বিপরীতে মুখটা স্পষ্ট দেখা না গেলেও সে অতি পরিচিত কাঠামো চিনতে তৃষার মস্তিষ্কের এক সেকেন্ডও সময় লাগলো না। ও ধরফরিয়ে উঠে বসলো। হৃৎপিণ্ডের ধুকপুকানি কণ্ঠনালীতে এসে বিচ্ছে। ও কি স্বপ্ন দেখছে নাকি দীর্ঘ প্রতীক্ষার অবসাদে ওর মস্তিষ্ক আজ বিভ্রম তৈরি করছে? তৃষাকে অস্থির হতে দেখে সেই ছায়ামূর্তি ধীর কদমে এগিয়ে এলো। খাটের পাশে এসে হাঁটু গেড়ে বসে অত্যন্ত আদরে ভঙ্গিতে তৃষার কপালে ঠোঁট ছোঁয়ালো। সেই চেনা স্পর্শ, সেই চেনা গায়ের ঘ্রাণ। তৃষার সারা শরীর এক লহমায় জমে বরফ হয়ে গেল। ও একদৃষ্টে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে কেবল একটি শব্দই উচ্চারণ করতে পারল। ক্যাপ্টেন। আর্য ওর গাঢ় স্বরে উত্তর দিল, বলুন ম্যাডাম, আপনার হুকুম চালু করতে আপনার এই অদম সেবক হাজুর। কণ্ঠস্বরটা কানে যেতে তৃষার সমস্ত সংশয় কর্পূরের মতো উড়ে গেল। এটা ভ্রম নয়, এটা ওর রক্ত মাংসের আর্য। মুহূর্তে ওর দুচোখ বেয়ে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ল। আর্য আলতো হাতে সেই নোনা জল মুছে দিয়ে তৃষার ললাটে পুনরায় গভীর এক চুম্বন এঁকে দিল। আর্যর তো আসার কথা ছিল আরও দিন কয়েক পর, কিন্তু ঝামেলার জট দ্রুত খুলে যাওয়ায় ও কাউকেই না জানি এই সাত সকালে সারপ্রাইজ দিতে ছুটে এসেছে। পুরো ঘরটা তখনও ভোরের ধূসর আলো আধারিতে ঘেরা। কেউ কাউকে খুব একটা স্পষ্ট দেখতে পাচ্ছে না। আর্য তৃষাকে নিবিড়ভাবে নিজের বুকের মাঝে টেনে নিল। তৃষা আর্যর শার্টের কলারটা খামচে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আর্যর চুলে বিলি কাটতে কাটতে বলল, সরি বৌজান, অনেক অপেক্ষা করেছি তাই না? তৃষা কোনো মতে নিজেকে সামলে নিয়ে উঠে বসলো। আর্যর মুখটা ভালো করে দেখার নেশাও পাশ থেকে বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে দিল। হলদেটে আলোয় আর্য তৃষার দিকে তাকাতে ওর চোখের মণি দুটো বিস্ময়ে স্থির হয়ে গেল। তৃষার দেহ গড়নের এই আমূল পরিবর্তন, মাতৃত্বের সেই পূর্ণতা আর্য চোখ এড়ালো না। আর্য চমকে উঠে অবদের মতো প্রশ্ন করলো, তৃষা, এ কি? তোমার কি হয়েছে? শরীর এমন কেন? তৃষা আর্যর বিস্ময়ে ভরা মুখ দেখে মুচকি হাসলো। ওর হাতটা আলতো করে নিজের স্ফীত উদরের উপর রাখলো। আর্যর হাতের তালুতে যেন এক নতুন প্রাণের স্পন্দন মৃদু আঘাত করলো। তৃষা ওর চোখের দিকে তাকিয়ে পরম তৃপ্তিতে ফিসফিস করে বলল, আপনি পুনরায় বাবা হতে চলেছেন ক্যাপ্টেন। আর্য মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। মেরুদণ্ড বেয়ে নেমে গেল একরাশ অদ্ভুত শিহরণের ঝর্ণা। ওর হাতটা বেশ গতিতে কম্পিত। তৃষা ওর অস্থিরতা বুঝতে পেরে আর্যর বলিষ্ঠ হাতের উপর নিজের ফুলে ওঠা হাতটা রাখলো। ওই স্পষ্ট দেখতে পেল আর্যর তীক্ষ্ণ মুখমণ্ডল বেয়ে গড়িয়ে পড়ছে এক ফোঁটা অশ্রুকণা। বোধ হয় ছেলেদের কাঁদতে নেই, এই বোধটাও লোপ পেয়েছে। ও তৃষাকে এক লহমায় বুকে জড়িয়ে নিল। কিঞ্চিত ঝুঁকে তৃষার গলায় মুখ ডোবালো, সামান্য ঝাঁকুনি দিল বোধহয় ওর দেহ। তৃষা অবাক নেত্রে চেয়ে আছে এই কোণার্য, এ কেমন রূপ ওর। পরক্ষণে ওকে বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে দিয়ে এক ঝটকে ওকে নিজের কোলে তুলে নিল। আর্য তৃষা বিস্ফোরিত নয়নে চাইল, দুই হাতে শক্ত করে ওর কাঁধ আঁকড়ে ধরে বলল। তৃষার আতঙ্কিত স্বর আর্যর কানে পৌঁছালো কিনা সন্দেহ। সে তখন এক অদ্ভুত ঘোরের মধ্যে এক উন্মাদের মতো তৃষাকে কোলে নিয়ে ঘরময় পায়চারি করছে। আর্যর চোখের কোণে তখনও নোনা জলের রেখা, কিন্তু ঠোঁটের কোণে এক পৃথিবী জয়ের হাসি। ও তৃষাকে আরো নিবিড়ভাবে বুকের সাথে লেপ্টে ধরে ওর কপালে বারবার পাগলের মতো চুমু খেতে খেতে বলতে লাগলো, আল্লাহ, তৃষা তুমি কি ধারণা করতে পারছো আমার এখন কেমন লাগছে? তৃষা আর্যর কাঁধ শক্ত করে খামচে ধরে কাপা গলায় বলল, আর ক্যাপ্টেন পাগলামো ছাড়ুন, আমি তো পড়েই যাব। এই অবস্থায় আমায় এভাবে কে করে তোলে? আপনার তো কমন সেন্সও লোক পেয়েছে দেখছি। আর্য এবার হঠাৎ থেমে গেল। তৃষার চোখের খুব কাছে নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে গাঢ় স্বরে বলল, কমন সেন্স? বৌজান গো, আমার আর সেন্স বলতে কিচ্ছু অবশিষ্ট নেই। তুমি ভাবলে কি করে যে আমার এই ছোট্ট জগৎটাকে হাত থেকে পড়ে যেতে দেব? আমার এই কোলটা তোমার আর আমাদের এই বেবিটার জন্য দুনিয়ার সবথেকে সেফ প্লেস। আর্য অত্যন্ত সতর্কতার সাথে তৃষাকে বিছানার নরম গদিতে বসিয়ে দিল। এরপর মেঝের ওপরে হাঁটু গেড়ে বসে তৃষার স্ফীত উদরে আলতো করে মাথা ঠেকালো। ওর গলার স্বর এবার বেশ ভেজাও আবেগপ্রবণ। হেই লিটল সোল, আই এম সরি। পাপা বড্ড দেরি করে ফেলেছে তোমার কাছে আসতে, বাট আই প্রমিস এখন থেকে প্রতি সেকেন্ডে আমি
তোমাদের পাহারা দেব। কোনো মিশন, কোনো ডিউটি আমাকে তোমাদের কাছ থেকে আর এক মুহূর্তের জন্য আলাদা করতে পারবে না। তৃষা আর্যর এলোমেলো চুলে আঙ্গুল বুলাতে বুলাতে আর্দ্র গলায় বলল, টুইঙ্কেল কিন্তু অলরেডি নিজেকে বড় বোন ঘোষণা করে দায়িত্ব নিয়ে নিয়েছে। ও জানলে তো খুশিতে আকাশ মাথায় তুলবে। আর্যর ঠোঁটে এক মায়াবী হাসি ফুটে উঠল। তৃষার হাতের তালুতে গভীর এক চুমু খেয়ে বলল, ও সো আই হ্যাভ এ কম্পিউটার অলরেডি। ওদের কথোপকথনের মাঝে হঠাৎ গুটি গুটি পায়ে কক্ষে প্রবেশ করলো টুইঙ্কেল। ওর ছোট্ট দু হাতে ধরা একটা কাচের গ্লাস ভর্তি তৃষার পুষ্টিকর জুস, যা ইদানিং ওর প্রাতরাশের অবিচ্ছেদ্য অংশ। টুইঙ্কেলের নজর তখনও গ্লাসের দিকে, যাতে এক ফোঁটা জুসও বাইরে না পড়ে। এই যে তোমার সকালের ম্যাজিক ড্রিঙ্ক চলে এসেছে, একদম না করবে না কিন্তু। আমি আজ অনেক কষ্ট করে। কথাটা শেষ হওয়ার আগে ওর নজর গেল বিছানার পাশে হাঁটু গেড়ে বসে থাকা মানুষটার দিকে। টুইঙ্কেল থমকে দাঁড়ালো। ওর দু চোখে এক আকাশ বিস্ময়। হাতের গ্লাসটা কোনো মতে টিপয়ের উপর রেখেই ও এক চিৎকার দিয়ে উঠল, পাপা তুমি? ও মাই গড পাপা! টুইঙ্কেল যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। আর্য দুহাত বাড়িয়ে দিতে ও এক দৌড়ে গিয়ে আর্য শক্ত বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। আর্য ওকে দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ওর মাথায় আর গালে অজস্র চুমু এঁকে দিল। আর্য যখন ভোরে বাসায় পা রেখেছিল তখন টুইঙ্কেল তার নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। আর্য সেই ঘুমন্ত পরীর কপালে সন্তর্পণে একটা চুমু খেয়ে তৃষার ঘরে এসেছিল। আর্য টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে ওর নাক টেনে দিয়ে বলল, কি অবস্থা আমার প্রিন্সেসের? আমি না আসতে নাকি তুমি পুরো বাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছো? দিস ইজ ভেরি গুড। টুইঙ্কেল আর্যর গলা জড়িয়ে ধরে অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল, তুমি অনেক পচা পাপা, এত দেরি করলে কেন? জানো পাপা, আমার একটা ছোট ভাই বা বোন আসছে, আমি সব খেয়াল রেখি ওর। আর্যর চোখে আবারও আর্দ্রতা জমে উঠল। তৃষার দিকে একবার তাকিয়ে টুইঙ্কেলকে আরো কাছে টেনে নিয়ে বলল, জানি তো মা, এখন থেকে আমাদের টিমে 3 জন নয় 4 জন মেম্বার। পাপা আর প্রিন্সেস মিলে এবার মা আর লিটল বেবিদের গার্ড দেব, কেমন? টুইঙ্কেল খুশিতে প্রফুল্ল কণ্ঠে বলল, ওকে পাপা। ওদের বাবা মেরি খুনসুটি আর অকৃত্রিম ভালোবাসা দেখে তৃষার চোখের কোণে আনন্দের জল চিকচিক করে উঠল। আর্যর এক হাত টুইঙ্কেলের পিঠে আর অন্য হাতটা পরম মমতায় তৃষার হাতের উপর। ভোরের সেই স্নিগ্ধ আলোয় ঘরটা যেন এক পূর্ণাঙ্গ সুখী পরিবারের প্রতিচ্ছবি। আর্য তৃষার দিকে তাকিয়ে চোখ টিপে ইশারায় বলল, দেখলে ম্যাডাম, টিম কিন্তু রেডি। এখন শুধু আমাদের এই ছোট্ট মেহমানটা আসার অপেক্ষা। কি খাবেন? রান্নাঘরের মৃদু আলোয় খুন্তি হাতে ব্যস্ত মেহসানা পেছন থেকে আসা চেনা পায়ের শব্দে ঘুরে না তাকিয়ে প্রশ্নটা করলো। আদ্রিয়ান ফ্রেশ হয়ে সোজা নিচে নেমে এসেছে। মেহসানাকে উনুনের পাশে দেখে ওর ভ্রু দুটো কুঁচকে গেল সামান্য। ও দ্রুত এগিয়ে এসে মেহসানার হাত থেকে খুন্তিটা কেড়ে নিয়ে এক প্রকার ধমকের সুরে বলল, তোমাকে না বলেছি এখন রেস্ট নিতে? রান্নাঘরে কে আসতে বলেছে? মেহসানা আলতো করে একটা নিঃশ্বাস ফেলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, তা রান্না না করলে খাবেন কি মিস্টার? পেট তো শুধু আর ভালোবাসায় ভরবে না। কেন, বাইরে থেকে খাবার অর্ডার করা যেত না? মেহসানা এবার একটু কোমর বেঁকিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে সারা শরীরে সুপ্ত ব্যথাটা যেন চিরিক দিয়ে উঠল। ও ওষ্ঠাধর কামড়ে ধরে কোনো মতে নিজেকে সামলে নিয়ে পড়ল, বাইরের খাবার রোজ রোজ কেন খাবেন? আমি তো ভালোই আছি, পারবো রান্না করতে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আদ্রিয়ান মেহসানাকে আলতো করে ধরে রান্নাঘরের একটা টুলের উপর বসিয়ে দিল। তারপর নিজেই কড়ার দিকে মনোযোগ দিয়ে অবলীলায় খুন্তি নাড়তে শুরু করলো। আদ্রিয়ানের এই পারদর্শী রূপ দেখে মেহসানা কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। আদ্রিয়ান রান্না করতে করতে মেহসানার দিকে আর চোখে চেয়ে মৃদু হাসলো। অত্যন্ত কোমল স্বরে বলল, এখন আর অবাধ্য মেয়ের মতো তর্ক করো না মেহু। লক্ষ্মী মেয়ের মতো ওপরে নিজের ঘরে যাও। টি টেবিলের ওপর দেখবে একটা পেইন কিলার রাখা আছে, ওটাকে খেয়ে নাও। তারপর আমি নিজেই খাবার নিয়ে ওপরে আসছি। আজ না হয় ডক্টর আদ্রিয়ানা তার পেশেন্টের পাশাপাশি তার অর্ধাঙ্গিনীরও একটু তদারকি করলো। কিন্তু এবারে কিছুটা ধমকের দৃষ্টিতে তাকালো আদ্রিয়ান। তোমাকে কি বলেছি আমি? মেহসানা দ্বিধা করলো না, চটজলদি পদক্ষেপে প্রস্থান করলো। দেখতে দেখতে সময়ের চাকা ঘুরে প্রতীক্ষার প্রহর ফুরিয়ে এসেছে। আসন্ন অতিথির আগমনীর মাহেন্দ্রক্ষণে সকলের মাঝে যেমন আনন্দ, বিপরীতে রয়েছে ঠিক তেমনই একরাশ উৎকণ্ঠা। তৃষার ডেলিভারি ডেট একদম দোরগোড়ায় হওয়ায় বাড়ির সবাই যেন তটস্থ। আর্যর এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিচ্ছে না ওকে। এমন উত্তেজনার মাঝেও আজ ছোট্ট টুইঙ্কেলের স্কুলে যাওয়াটা ছিল অনিবার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস টেস্ট থাকার কারণে আফজাল চৌধুরী নিজেই ওকে নিয়ে স্কুলে এসেছেন। তবে ফেরার পথে একটু দেরি হয়ে যাওয়ায় টুইঙ্কেল স্কুলের পাশের পার্কে একটা কাঠের বেঞ্চে বসে অপেক্ষা করছিল। মধ্য গগনে সূর্যটা আজ বড্ড বেশি তেজি। রোদের কড়া আজ যেন পিছঢালা পথ থেকে ঠিকরে বেরোচ্ছে। হঠাৎ করে টুইঙ্কেলের চিন্তায় ছেদ পড়ল। ধপ করে একটা ভারী শরীর ঠিক ওর পাশের বেঞ্চিতে এসে বসলো।
টুইঙ্কেল কিঞ্চিত ভ্রুকুচকে পাশে ফিরে তাকালো, দেখলো ওর থেকে বয়সে বেশ বড়, প্রায় 14-15 বছরের এক কিশোর বসে আছে। ছেলেটার পরনে নীল রঙের একটা ফুটবল জার্সি, পায়ে স্পাইক আর ট্রাউজার। বয়সের তুলনায় উচ্চতা যেমন দীর্ঘ, গায়ের রঙও তেমন দুধে আলতা ফর্সা। ওর অবাধ্য বাবরি চুলগুলো কপাল ছাপিয়ে চোখের উপর এসে পড়ছে, যা ওর গাম্ভীর্যপূর্ণ চেহারা এক অনন্য সৌন্দর্যের অবতারণা করছে। টুইঙ্কেল বেশ দাপটের সাথে শুধালো, তুমি আমার পাশে বসলে কেন? ওরা তো বেঞ্চ খালি আছে। ছেলেটা কোনো উত্তর দেওয়ার আগে টুইঙ্কেলের চোখ আটকে গেল ওর কপালে, সেখান থেকে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। টুইঙ্কেল আতকে উঠে ওর ছোট্ট হাত দুটো দিয়ে ছেলেটার কপাল আঁকড়ে ধরার চেষ্টা করলো, ব্যাকুল কণ্ঠে বলল, ও গড, তোমার কি হয়েছে? আর রক্ত পড়ছে কেন এভাবে? ছেলেটা প্রথমে একটু বিরক্ত হয়ে ঝটকা দিয়ে সরিয়ে দিতে চাইলো, কিন্তু সম্মুখে বসে থাকা ছোট্ট মেয়েটি নীলা দৃষ্টিতে স্পষ্ট উদ্বেগ দেখেও থমকে গেল। এক দৃষ্টে টুইঙ্কেলের পুতুল সম মুখের দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলল, ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম, ইটস ওকে। টুইঙ্কেল এবার বড়দের মতো শাসন করার ভঙ্গিতে মাথা নাড়ল। একটু ওকে না, এভাবে কেউ খেলা করে? জানো আমার মা কি বলে? সব সময় সাবধানে থাকতে হয়। কপালটা ফেটে গেলে তোমার কষ্ট হবে না? ছেলেটা অবাক হয়ে পুচকে মেয়েটার পাকনা পাকনা কথাগুলো শুনছিল। ঠিক তখনই রাস্তার ওপাশে একটা বেল বাজানোর শব্দ হলো। টুইঙ্কেল হুট করে কথা থামিয়ে সেদিকে তাকালো। একটা রঙিন আইসক্রিমের ভ্যান ধীরালয়ে রাস্তা পেরিয়ে যাচ্ছে। টুইঙ্কেলের ডাগর চোখ দুটো ভ্যানটার উপর স্থির হয়ে গেল। এক মুহূর্তের জন্য ওর সব গাম্ভীর্য ভুলেও বেশ তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল। ছেলেটা লক্ষ্য করলো মেয়েটার দৃষ্টির পরিবর্তন। ও সিট থেকে উঠে দাঁড়িয়ে পকেটে হাত দিল। অত্যন্ত ধীরস্থির কণ্ঠে টুইঙ্কেলকে জিজ্ঞাসা করলো, তুমি আইসক্রিম খাবে? টুইঙ্কেল ওর দিকে ফিরে তাকালো, তারপর ঠোঁট উল্টে করুণ স্বরে বলল, খেতে তো খুব ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই, আর দাদু এখনো আসছে না। সুদর্শন সেই কিশোরটি এবার মৃদু হাসলো, যা ওর গম্ভীর মুখে একদম বিরল। ও কোনো কথা না বলে গটগট করে ভ্যানটার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর হাতে একটা স্ট্রবেরি আইসক্রিম নিয়ে ফিরে এলো। আইসক্রিমটা টুইঙ্কেলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও খাও। শোনো, ছোটদের কাছে টাকা থাকতে হয় না, পকেটে টাকা না থাকলেও আইসক্রিম খাওয়া যায় যদি পাশের জন বড় হয়। টুইঙ্কেল একগাল হাসি দিয়ে আইসক্রিমটা হাতে নিল। আইসক্রিম ওর বড্ড প্রিয় কিনা পরক্ষণে ওর মনে পড়ে গেল পারিবারিক নিষেধাজ্ঞা। চট করে হাতটা সরিয়ে নিল। আইসক্রিমটা প্রায় ছেলেটার বুকের কাছে ঠেলে দিয়ে মাথা নাড়িয়ে বলল, তোমার আইসক্রিম তুমি নাও, আমি খাবো না। ছেলেটা খানিক অবাক হলো। ওর তীক্ষ্ণ ভ্রু দুটো কিঞ্চিত কুঁচকে গেল। ও গম্ভীর স্বরে শুধালো, কেন? একটু আগে তো বললে খেতে ইচ্ছে করছে, এখন আবার ফিরিয়ে দিচ্ছ কেন? টুইঙ্কেল বেশ গাম্ভীর্যের সাথে হাত দুটো বুকের উপর আড়াআড়ি করে বেঁধে বলল, পাপা বলেছে স্ট্রেঞ্জারদের দেওয়া কিছু খেতে নেই, আর দাদুমণি বলেছে কেউ যদি কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে যায় তবে সে হলো পচা লোক। আমি তো তোমাকে চিনি না। টুইঙ্কেলের এমন পাকা পাকা যুক্তি শুনে জায়ানের ঠোঁটের কোণে আবারও সেই বিরল হাসিটা ফুটে উঠল। ও আইসক্রিমের কাঠিটা টুইঙ্কেলের কাছে বাড়িয়ে দিয়ে বলল, তুমি তো অনেক পাকা পাকা কথা বলো দেখছি, তা আমাকে দেখে কি তোমার কিডন্যাপার মনে হয়? টুইঙ্কেল এবার ডানে বামে মাথা সজোরে নাড়ালো, যার অর্থ না তা মনে হয় না। ছেলেটা দেখতে বেশ হিরোদের মতো, কিডন্যাপাররা কি আর এত সুন্দর হয়? ছেলেটা এবার আশ্বস্ত করে বলল, তাহলে নিতে পারো, আমি কোনো পচা লোক নই। টুইঙ্কেল কিছুক্ষণ দোনমনো করলো। আইসক্রিমের লোভ আর সতর্কতার মাঝে একটা লড়াই চলল ওর মনে। শেষমেশ লোভটাই জিতে গেল। আইসক্রিমটা হাতে নিয়ে খুব সাবধানে একটা কামড় দিয়ে বলল, আচ্ছা, তোমার নামটা কি? ছেলেটা ওর গভীর তীক্ষ্ণ চোখের মণি দুটো টুইঙ্কেলের উপর স্থির করে ধীর গলায় উত্তর দিল। শাহরিজ চৌধুরী জায়ান। টুইঙ্কেল ওর চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। জায়ানের চোখের মণি দুটো স্বাভাবিকের চেয়ে একটু বেশি গাঢ়, ওষ্ঠের নিচে ছোট্ট একটা লালচে তিল। জায়ান এবার পাল্টা প্রশ্ন করলো, তোমার নাম কি? টুইঙ্কেল একগাল আইসক্রিম মুখে নিয়ে হেসে বলল, টুইঙ্কেল। শুধুই টুইঙ্কেল, আর কোনো নাম নেই? টুইঙ্কেল এবার ওর পুরো নামটা বলতে যাবে, ঠিক তখনই দূর থেকে আফজাল চৌধুরীর হন্তদন্ত কণ্ঠস্বর কানে এলো। তিনি প্রায় দৌড়াতে দৌড়াতে পার্কে ঢুকলেন। দাদু ভাই তুমি এখানে? দ্রুত চলো, তোমার মাকে হসপিটালে নেওয়া হয়েছে। খবরটা শোনা মাত্রই টুইঙ্কেলের হাত থেকে আইসক্রিমটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। ও জায়ানের দিকে শেষবারের মতো একবার তাকে কোনো কথা না বলে আফজাল চৌধুরী হাত ধরে হন্তদন্তে পার্ক থেকে বেরিয়ে গেল। ওর নামটা আর জায়ানের কানে পৌঁছালো না। জায়ান স্তব্ধ হয়ে টুইঙ্কেলের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। কেন জানি না এই অপরিচিত ছোট্ট মেয়েটার উদ্বেগ আর চপলতা ওর মনে এক অদ্ভুত রেখাপাত করে গেছে। ও যখন
ওখান থেকে উঠে যেতে চাইলো, হঠাৎ দেখলো বেঞ্চের উপর একটা সোনালী জিনিসের ঝিলিক। ও নিচু হয়ে ওটা হাতে তুলে নিল, দেখলো একদম নক্ষত্রের মতো আকৃতির একটা ছোট্ট সোনার দুল। আসার সময় বা যাওয়ার এর সময় তাড়াহুড়োই হয়তো টুইঙ্কেলের কান থেকে খসে পড়েছে ওটা। জায়ান কানের দুলটার উপর আঙ্গুল বোলালো, ঠোঁটের কোণে এক অদ্ভুত মায়াবী আর রহস্যময় হাসি খেলে গেল। ও দুলটা সযত্নে নিজের পকেটে ভরে রাখলো। এক অদ্ভুত মহেন্দ্রক্ষণে ওদের পরিচয় হতেও হলো না। জায়ান মনে মনে ভাবলো, আবারও কি দেখা হবে আমাদের ছোট্ট নক্ষত্র? হাসপাতালের প্রতিটা কোণাও যেন কেঁপে উঠছে আর্যর হুঙ্কারে। ওটির দরজার উপর জ্বলতে থাকা লাল আলোটা যেন তৃষার যন্ত্রণার প্রতিচ্ছবি হয়ে বিচ্ছে আর্যর চোখে। কিছুক্ষণ আগে তৃষার সেই তীব্র যন্ত্রণা কাতর মুখ আর আর্তনাদ দেখে আর্যর মতো ইস্পাত কঠিন হৃদয়ের মানুষেরও পায়ের তলার মাটি সরে গিয়েছিল। শ্রাবণের অঝোরো ধারার মতো দু চোখ বেয়ে অবিরল অশ্রু গড়িয়ে পড়ছে। ও একবার দেয়ালে কপাল ঠেকে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর চেষ্টা করছে, আবার পরক্ষণে ওটির বন্ধু দরজার সামনে গিয়ে পাগলের মতো পায়চারি করছে। ঠিক সেই মুহূর্তে আফজাল চৌধুরী আর টুইঙ্কেল হন্তদন্ত সেখানে এসে পৌঁছালেন। করিডোরের এক কোণে মেহসানা আর আদ্রিয়ানো তটস্থ মুখে দাঁড়িয়েছিল। টুইঙ্কেল ওর পাপাকে এভাবে ভেঙে পড়তে দেখে থমকে গেল। ওর ছোট্ট মনে এক অজানা আতঙ্ক দানা বাঁধল। ও দৌড়ে গিয়ে মেহসানাকে জড়িয়ে ধরে ধরা গলায় জিজ্ঞাসা করলো, মিমি, বাবার কি হয়েছে? পাপা কাঁদছে কেন? মায়ের কি হয়েছে? মেহসানা নিচু হয়ে টুইঙ্কেলকে বুকে টেনে নিল, ওর মাথায় হাত বুলিয়ে আর্দ্র গলায় বলল, কিছু হয়নি মামুনি, তোমার মা একটু অসুস্থ তো, তাই পাপা ভয় পেয়েছে। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সময় যেন আর কাটছে না, প্রতিটা সেকেন্ড যেন এক একটা যুগের সমান ভারী হয়ে আর্যর উপর চেপে বসেছে। হাসপাতালটার এক পাশে নামাজের সুবন্দোবস্ত আছে। হামিদা বেগম আর জাহানারা বেগম সেখানে জায়নামাজ পেতে বসে অস্ফুট স্বরে মোনাজাত করছেন। হঠাৎ ওটির দরজাটা খুলে গেল। একজন নার্স দ্রুত পদে বেরিয়ে এসে উচ্চস্বরে ডাকলেন, তৃষা নিওয়াজের ফ্যামিলি, আপনারা কি আছেন এখানে? আর্য এক লাফে নার্সের সামনে গিয়ে দাঁড়ালো। ওর কণ্ঠস্বর রুদ্ধ, চোখ দুটো রক্তবর্ণ, কম্পিত কণ্ঠে প্রস্তুত ভঙ্গিমায় উন্মাদের ন্যায় ও বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ওর হাজবেন্ড আরজু হিসান। নার্স আর্যর সে উন্মাদের মতো অবস্থা দেখে মৃদু হেসে বললেন, কংগ্রাচুলেশনস মিস্টার আর্য, আপনাদের কোল আলো করে ফুটফুটে এক পুত্র সন্তান এসেছে। মা ও ছেলে দুজনেই এখন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পরিবারের সকলের সমস্বরে উচ্চারিত এই একটি শব্দ হাসপাতালের গুমট পরিবেশটা নিমিষে আনন্দাশ্রুতে ভরে উঠল। আফজাল সাহেব আনন্দে কেঁদে ফেললেন। জাহানারা বেগম সিজদায় লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর নার্স নীল রঙে নরম কাপড়ে মোড়ানো ছোট্ট এক টুকরো মাংসপিণ্ড আর্যর দিকে বাড়িয়ে দিলেন। আর্য কাপা কাপা হাতের কলিজার টুকরাকে কোলে নিল। শিশুটার গায়ের রং একদম তৃষার মতো দুধে আলতা, আর নাক চোখের গড়ন ঠিক আর্যর প্রতিচ্ছবি। আর্যর ছোট্ট কপালে ঠোঁট ছুঁয়ে গাঢ় একটা চুম্বন এঁকে দিল। ওর চোখে নোনা জল টুপ করে গিয়ে পড়ল নবজাতকের নরম গালে। মেহসানার হাত ছেড়ে টুইঙ্কেল এগিয়ে এলো। পাপা, আর্য প্রশান্তির হাসি হেসে ছেলেকে নিজের মেয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ছোট্ট ভাই এসেছে শোনা। টুইঙ্কেল আবেগে আপ্লুত হয়ে ওকে নিতে গিয়ে দেখলো নিতান্ত এক মাংসপিণ্ড। আকারে গোলুমোলু হলেও টুইঙ্কেলের কাছে বড্ড ছোট ঠেকলো। ঠোঁট উল্টে বলল, ভাই তো অনেক ছোট পাপা। পরিবারের সকলে এগিয়ে এসেছিল। টুইঙ্কেলের এমন মন্তব্যে হাসলো একযোগে সবাই। অতঃপর শুরু হলো নবজাতককে নিয়ে উচ্ছ্বাস। অথচ আর্যর মন এখনো পড়ে আছে ওটির ওপারে প্রেয়সিনীর কাছে। কিছুক্ষণ বাদে তৃষাকে কেবিনে শিফট করা হলো। আর্য সন্তানকে কোলে নিয়ে তৃষার কাছে ছুটে গেল। তৃষা তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুয়ে আছে। ওর ফ্যাকাশে মুখে ক্লান্তির মাঝেও এক স্বর্গীয় আভা খেলা করছে। আর্য ওর সিথানে বসে তৃষার কপালে নিজের কপাল ঠেকালো। অত্যন্ত আবেগী কণ্ঠে ফিসফিস করে বলল, বৌজন দেখো, আমাদের রাজপুত্র চলে এসেছে। থ্যাংক ইউ বৌজন, আমাকে পূর্ণতা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তৃষা আধা বোঝা চোখে আর্য আর তাদের ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে ম্লান হাসলো। ওর এক হাত আর্যর হাতের উপর, আর অন্য হাতটা পরম মমতায় নিজের সন্তানের গায়ে। পরক্ষণেই বলল, আমার চঞ্চল, দেখো অবস্থা। সদ্য জন্মানো নবজাতককে ছেড়ে মেয়েকে খুঁজছে। আর্য হাসলো এক পল। টুইঙ্কেল গুটি গুটি পায়ে এগিয়ে এসে মায়ের পাশে বসলো। তুমি ঠিক আছো মা? টুইঙ্কেলকে দেখেই হাসলো তৃষা। মাম্মা। আর্য এসে ওদের পাশে দাঁড়ালো। কোলে তখনও পিচ্ছিটা। পরপর টুইঙ্কেল আর তৃষার ললাটে চুম্বনেকে বলল, সব তো হলো, এখন তবে আমার প্রিন্সের নাম কি হবে? তৃষা হাসলো। টুইঙ্কেলের দিকে চেয়ে বলল, টুইঙ্কেলের ভাই টমেটো হোক তাহলে। হাসির রোল পড়ল। আর্য বলল, আমি আমার ছেলের নাম কিন্তু ঠিক করেই রেখেছি। তৃষা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, ভ্রু নাচিয়ে শুধালো। কি নাম? আর্য ছেলের দিকে চেয়ে বলল, সেরায়ন। ও আমার সেরায়ন হেসান।
নাম শুনে হাসল তৃষা। সঙ্গে টুইঙ্কেল। আর্য পিচ্চিটাকে পার্শ্ববর্তী বেডে শুইয়ে দিল। টুইঙ্কেল ভাইয়ের পাশে গিয়ে বসে ছোট্ট ছোট্ট আঙ্গুলগুলো নিয়ে খেলায় মত্ত হলো। আর্য তৃষার কাছে চেয়ার টেনে বসতেই তৃষা ওদের দিক থেকে দৃষ্টি সরিয়ে আর্যর হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে ওর চোখের অতল গভীরতায় তাকালো। আলতো হেসে ফিসফিস করে বলল, আমার জীবনের সবটুকু শূন্যতা আপনি আর আমাদের এই ছোট্ট পৃথিবীটা দিয়ে পূরণ করে দিলেন ক্যাপ্টেন। আর্যর হাতের পিঠে ওষ্ঠ চোয়ালো। প্রগাঢ় মায়ে জড়ানো কণ্ঠে উত্তর দিল, তুমি পাশে থাকলে পৃথিবীর কোনো শূন্যতায় আমাকে স্পর্শ করার সাহস পাবে না বৌজান। আমার এই হাহাকার ভরা মরুভূমিতে তুমি শ্রাবণের ধারা। আজীবন এভাবে সবটুকু মায়া নিয়ে আমার এই শূন্য বুকে ফিরে এসো অনুরাগে।